আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে দ্য ইউনিট অফ লাইফ সেল। ঠিক আছে, সেলটা হচ্ছে আমাদের লাইফের ইউনিট। এটাকে কি বলা হচ্ছে, যে কোনো লিভিং অর্গানিজমের আমাদের অ্যানিম্যাল বডি হোক বা প্ল্যান্ট বডি, প্রত্যেকেরই প্রত্যেকের বডি কিন্তু একটা জিনিস দিয়ে তৈরি, সেটা হচ্ছে সেল। এদের প্রত্যেকের ইউনিটটা হচ্ছে সেল। এবার বলছে এটা কি করে, এটার যে কোনো ফাংশন এই সেল দিয়ে হয় যে কোনো বডিতে। এখানে যেমন লেখা আছে দেখো, অল লিভিং অর্গানিজমস হ্যাভ এ কমপ্লেক্স বডি মেড আপ অফ এ ভ্যারাইটি অফ বডি পার্টস অর সাবস্টেন্স লাইক বোনস, ফ্লেশ, বডি, নার্ভস এক্সেট্রা ইন অ্যানিমালস। মানে মাংস, হাড়, রক্ত, নার্ভ, এগুলো সব কিছু অ্যানিমালের থাকে। আর লিভসের কি থাকে, ফ্লাওয়ার, ফ্রুটস, উড এক্সেট্রা ইন প্ল্যান্টস। These may be very different from each other, but yet they are all composed of tiny units called cells. Any functions performed by the organism is ultimately the outcome of the activity of cells. মানে যে কোনো ফাংশন যেটা অ্যানিম্যাল বা প্ল্যান্ট করে থাকে, এটা অ্যাকচুয়ালি ওর আউটকামটা কোত্থেকে হয়, সেটা হচ্ছে সেল থেকে। আচ্ছা, এখন যে সায়েন্সের যে পার্টে সেল সম্পর্কে ম্যাক্সিমাম জিনিসটা পড়ানো হয় সেটাকে বলা হচ্ছে সেল বায়োলজি। আর এটার অনেক ধরনের রিসার্চ আর অ্যাপ্লিকেশনের স্কোপও এখন আছে। বাট হোয়াট ইজ সেল? The cell is the fundamental structural and functional unit of all living beings. মানে স্ট্রাকচারাল মানে হচ্ছে আমাদের বডি স্ট্রাকচারটা কি দিয়ে তৈরি হচ্ছে, সেল দিয়ে। আর ফাংশনাল ইউনিট মানে যা যা কাজকর্ম হচ্ছে আমাদের বডিতে, তার ইউনিটটাই হচ্ছে সেল। এবার বলছে ইট ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ দ্য বডি অফ অ্যান অর্গানিজম হুইচ ইজ কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এগুলোর প্রত্যেকটার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকে এবং পারফর্মিং দ্য এসেন্সিয়াল ফাংশনস অফ লাইফের চলার জন্য যে এসেন্সিয়াল কাজগুলো করার দরকার হয় সব কিছুই কিন্তু এই সেল দিয়ে হয়। কিন্তু প্রত্যেকটা সেলের কিন্তু সেম কাজ নয়, এক একটা সেল এক একটা রকমের কাজ করে। ঠিক আছে, সেগুলো আবার ওরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট কোন কোন কাজগুলো তারা করবে। Every organ in our body, the skin, the brain, the muscle, or even the bone, it is composed of hundreds and thousands of such cells. Similarly, every part of the plant, the leaf, the flower, the root, and even the wood is composed of an exceedingly large number of cells. এবার এভরি সেল হ্যাজ ইটস ওন লাইফ। প্রত্যেকটা সেলের একটা নিজস্ব লাইফ থাকে। ওল্ড অ্যান্ড উইক সেলস ইন দ্য বডি কন্টিনিউয়াসলি ডাই অ্যান্ড আর রিপ্লেসড বাই নিউ সেলস। যেগুলো পুরনো সেল হয় সেগুলো সব নষ্ট হয়ে যায়, মারা যায়, এবং তারপর সেটা সেই জায়গাটা রিপ্লেস কি দিয়ে হয়, নিউ সেল দিয়ে। All organisms including ourselves start life as a single cell called the egg. প্রত্যেকটা অর্গানিজমস যেগুলো সবকটা একটা সিঙ্গেল সেল দিয়ে তাদের লাইফটা শুরু করছে, সেটা হচ্ছে এগ। সেটা প্ল্যান্টও হতে পারে, অ্যানিম্যালও হতে পারে, সমস্ত কিছু তাদের এগ সেল থেকেই শুরু হয়। ঠিক আছে, সেলস আর স্মল দ্যাট দে ক্যান নট বি সিন উইথ দ্য নেকেড আই। সেলগুলো এতটাই ছোট হয় যে ওগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না। সেই জন্য আমাদের কি দরকার হয়, একটা মাইক্রোস্কোপ দিয়ে আমরা সেলগুলো দেখি। ঠিক আছে, ম্যাগনিফাই করতে হয় ওটাকে, অনেক বড়, অনেক গুণ বড় করতে হয়, দিয়ে আমরা ওগুলোকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখি। বলছে ইট ওয়াজ দেয়ার ফর ন্যাচারাল দ্যাট দেয়ার এক্সিস্টেন্স কুড নট বি ডিটেক্টেড বাই ম্যান আনটিল হি ইনভেন্টেড ম্যাগনিফাইং এইডস ইন দ্য ফর্ম অফ মাইক্রোস্কোপ। যতদিন না মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে ততদিন কিন্তু সেল চোখে দেখা যায়নি। এরপরে কি বলছে, কিভাবে মাইক্রোস্কোপটা হলো আর ডিসকভারি অফ সেলটা কিভাবে হলো। মাইক্রোস্কোপটা হওয়ার পরে আমরা সেলটা দেখতে পেয়েছিলাম। প্রথম যে মাইক্রোস্কোপটা আবিষ্কার করেছিলেন তিনি একজন ডাচ সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। উনি কী করছে, উনি অ্যাকচুয়ালি একজন লেন্স বিক্রেতা ছিলেন, যে তার হবি ছিল হচ্ছে মাইক্রোস্কোপিক অবজারভেশন। ঠিক আছে, ছোট ছোট জিনিস কিভাবে দেখা যায়, কিভাবে সে দেখতে পাবে, সেরকমভাবে সে চেষ্টা করছিল দেখার। এবার সেরকম সে 400 টাইপস অফ মাইক্রোস্কোপ তৈরি করেছিল। তার মধ্যে আর ম্যাক্সিমাম মাইক্রোস্কোপগুলোই কি ছিল, সিঙ্গেল বাইকনভেক্স লেন্স দিয়ে তৈরি। ঠিক আছে, যেটাকে সিম্পল মাইক্রোস্কোপও বলা হয় থাকে। এই সিম্পল মাইক্রোস্কোপটা আমরা কত বড় দেখতে পাই, জিনিসটাকে 200 টাইমস দেখতে পাই। ঠিক আছে, এর বলছে এই লিউয়েনহকের মাইক্রোস্কোপগুলো দেখো, এখানে লেখা আছে, এখানে নিডল লাইক একটা আছে, এর মাধ্যমে ছবি দুটো দেওয়া আছে। দেখো এখানে এই যে এই নিডল লাইক মতো যে পোর্শনটা আছে, এইখানে চোখটা লাগিয়ে মানে এখানে নিচে জিনিসটাকে রেখে চোখ লাগিয়ে জিনিসটা দেখতে হবে, তাহলে দেখা যাবে, এরকম একটা বলা হয়েছে। এবার বলছে রবার্ট হুক একজন হচ্ছে ইংলিশ সায়েন্টিস্ট, ডেভেলপড মাইক্রোস্কোপ বাই ইউজিং 2 লেন্সেস।
লিউয়েনহক কিন্তু সিঙ্গেল লেন্স দিয়ে করেছিল, বাইকনভেক্স সিঙ্গেল লেন্স দিয়ে। ইনি কি করলেন, দুটো লেন্স দিয়ে করলো, তাতে কি ম্যাগনিফিকেশনটা আরেকটু বেশি হবে। টু গেট ওয়ার অ্যাচিভিং গ্রেটার ম্যাগনিফিকেশন, সাচ মাইক্রোস্কোপ ওয়ার লেটার নোন অ্যাজ কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপগুলো পরে কম্পাউন্ড মাইক্রোস্কোপ হিসেবে সবাই জানে। ইন হুকস মাইক্রোস্কোপ দ্য অবজেক্ট টু বি সিন ওয়াজ প্লেসড অন দ্য স্টেজ বিলো অ্যান্ড লাইট ফ্রম অ্যান অয়েল ফ্লেম ওয়াজ থ্রোন অন ইট বাই মিনস অফ কনকেভ মিরর। এটাতে কি থাকে, এ দেখো একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের এখানে ছবি আছে, এটা মডার্ন, কিন্তু লিউয়েনহকও খানিকটা এরকমই বানিয়েছিলেন। মানে কি, এই জিনিসটা হচ্ছে এইরকম একটা, এই যে নিচে একটা আয়না আছে, এই আয়নার মাধ্যমে আলোটা আসবে এবং সেইটা মিররটাতে এটা রিফ্লেক্ট হবে, দিয়ে এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাতে দেখা যাবে জিনিস, ঠিক আছে। আলোটা এইখানটায় পড়বে, তাই এইখানে যে অবজেক্টটা থাকবে সেটা তুমি দেখতে পাবে চোখে। এবার বলছে, আচ্ছা, হুক এক্সামিন্ড আ থিন স্লাইস অফ কর্ক আন্ডার দ্য মাইক্রোস্কোপ। একটা কর্কের টুকরো সে রেখেছিল আর কি মাইক্রোস্কোপের নিচে, এবং অবজার্ভ দ্যাট ইট ওয়াজ মেড অফ টাইনি বক্স লাইক কম্পার্টমেন্ট পাইলড আপ টুগেদার। কি বলছে, একটা বক্স লাইক কম্পাউন্ড একসাথে এই ককটা তৈরি হয়েছে আর কি, পাতলা লেয়ারটা যখন রেখেছিল ওটার উপরে সে তখন দেখতে পেয়েছিল। দিস রিমাইন্ড হিম অফ দ্য রুম অর সেলস অফ মংস ইন দ্য মনেস্ট্রি, অ্যান্ড সো হি সেড দ্যাট দ্য কর্ক ওয়াজ মেড আপ অফ সেলস, দ্য সেলস হুইচ হুক স ওয়ার অল ডেড সেলস। কর্কের মধ্যে যে সেলগুলো ছিল সেগুলো সবকটা ডেড সেল ছিল, সেজন্য সে শুধুমাত্র ফাঁকা বক্সটাই দেখতে পেয়েছিল, আর কিছু দেখতে পায়নি। দে হ্যাড অনলি দ্য এমটি বক্সেস অর দ্য ওয়ালস, ঠিক আছে। দেখো রবার্ট হুকের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে এরকম, এই যে এইটা দিয়ে সে এর মধ্যে লেন্সটা আছে, এইটা দিয়ে এই অবজেক্টটার মধ্যে সে দেখবে, আর এই হচ্ছে একটা মিরর যেটা ওই কিনা লাইটটাকে রিফ্লেক্ট করে এখানে ফেলবে, ঠিক আছে, যার মাধ্যমেও দেখতে পাবে। এবার দ্য অর্ডিনারি কম্পাউন্ড মাইক্রোস্কোপ অফ টুডে ইজ গ্রেটলি ইমপ্রুভ ডিজাইন অফ দ্য অরিজিনাল হুকস মাইক্রোস্কোপ। এটা তুমি দেখতে পাচ্ছ, এই অরিজিনাল মাইক্রোস্কোপটা কীরকম আছে, এখানে আইপিস আছে, এখানে চোখটা লাগাতে হয়, এটা হচ্ছে টিউব, এইখানটায় হচ্ছে তোমার এইগুলো হচ্ছে সবকটা লেন্স, এখানে এক একটা জুম লেন্স আর কি, এগুলো যে 10x থাকে, 40x থাকে, 25x থাকে, এরকম এক একটা লেন্স থাকে। এবার এইখানটা দিয়ে এইটা তুমি এই যে টিউবটাকে তুমি ওপর নিচ করতে পারো, এই জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। ফাইন অ্যাডজাস্টমেন্টটা দিয়ে তুমি লেন্সটাকে হালকা উপর নিচ করতে পারো, এটা যেমন অনেকটা উপর নিচ করা যাবে, এটা দিয়ে হালকা একদম করা যাবে। এটা হচ্ছে আর্ম, তুমি এটা ধরে কাজ করবে। এটা হচ্ছে মিরর, আর এখানটা হচ্ছে স্টেজ, যার মাঝখানে এই যে স্লাইডটা রাখা আছে, এই স্লাইডের মধ্যে যেটা তুমি সেকশনটা কেটে দেখবে সেটা দেখা যাবে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে হাই পাওয়ার অবজেক্টিভ আর লো পাওয়ার অবজেক্টিভ, এটা নোজ পিস বলা হয়, যেখানে এই দুটো আটকানো থাকে। আচ্ছা, এবার হচ্ছে দ্য ইনভেনশন অফ দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাডেড ফার্দার টু দ্য আননোন ফ্যাক্টস অ্যাবাউট সেলস। যখন ইলেকট্রন মাইক্রোস্কোপটা আবিষ্কার হলো তখন অনেক কিছু আরও বেশি ম্যাগনিফিকেশন হলো, আরও কিছু বেশি দেখা গেল, আরও আননোন জিনিস জানা গেল। ইলেকট্রন মাইক্রোস্কোপে কিন্তু 2 লাখ টাইমস অবধি ম্যাগনিফিকেশনটা হয়, ঠিক আছে। হুইচ ম্যাগনিফাইজ অ্যান অবজেক্ট আপ টু ম্যাক্সিমাম অফ about 2000 types। আর বলছে দ্য অর্ডিনারি কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজেস লাইট হুইচ ইজ বেন্ট বাই গ্লাস লেন্সেস, মানে যেরকম দেখালাম এই যে মিরর দিয়ে বা এগুলো দিয়ে তৈরি করা হয়, কিন্তু এইখানে কি হয়, বিমস অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রন রশ্মি দিয়ে এখানে তোমার ম্যাগনিফিকেশন আলোটা ফেলা হয়, হুইচ আর বেন্ট বাই ম্যাগনেট, যেগুলো ম্যাগনেট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। এরপর কি বলছে, এবার সেল থিওরি। এত কিছু এখন মাইক্রোস্কোপটা আবিষ্কার হলেও প্রথম ডেড সেল দেখতে পাওয়া গেল, সেল একটা জিনিস হচ্ছে সেটা নিয়ে বোঝা গেল। এরপর সেল থিওরি দিয়ে একটা মানে সেল সম্পর্কে একটা ধারণা কিভাবে দেওয়া যায় সেটা প্রথম এই সেল থিওরির মাধ্যমে দেওয়া হয়েছিল। এটা কারা দিয়েছিল, সেটা হচ্ছে ম্যাথিউস স্কেলিডেন অ্যান্ড এ জার্মান বোটানিস্ট, আর হচ্ছে থিওডর স্কিউয়ান। এরা দুজন মিলে কিছু কিছু জিনিস বলেছিল যেগুলো একসঙ্গে সেল থিওরি হিসেবে পয়েন্ট করা হয়েছে। যেমন প্রথমে ইনি বলেন যে অ্যানাউন্স দ্য এভরি প্ল্যান্ট ইজ মেড আপ অফ লার্জ নাম্বার অফ সেলস। হি অ্যাডেড দ্যাট ইচ অফ দিস সেলস পারফর্ম ভেরিয়াস লাইফ প্রসেস,
ঠিক আছে, ইনি প্রথম বলেছিলেন যে প্রত্যেকটা প্ল্যান্ট সেল অনেকগুলো সেল দিয়ে তৈরি, আর প্রত্যেকটা সেল কিছু কিছু লাইফের বিভিন্ন ভেরিয়াস প্রসেসগুলো তারা পারফর্ম করে। তারপর কি বলছে, SQ1 ইনি হচ্ছেন একজন জার্মান জুলজিস্ট। ইনি কি বলেন, মেড সিমিলার ডিসকভারিজ ইন অ্যানিমাল, উনি অ্যানিমালের সেম জিনিসটাই আবিষ্কার করেন। হি ডিক্লেয়ার দ্যাট অল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর কম্পোজড অফ সেলস হুইচ সার্ভ অ্যাজ ইউনিট অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। স্ট্রাকচার এগুলো হচ্ছে তাহলে কি, ইউনিট হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশন মানে গঠনগত আর কার্যগত একক হচ্ছে সেল। দিস ইন শর্ট ইজ কল্ড দ্য সেল থিওরি, এইটাকেই সেল থিওরি বলা হচ্ছে। আচ্ছা, হ্যাভিং বিন প্রপোজ বাই স্কিওয়েন অ্যান্ড স্কেলডন ইন দ্য ইয়ার 1839। এবার হচ্ছে রুডলফ ভার্চো ইন 1858 মেড অ্যান অ্যাডিশন টু দ্য সেল থিওরি বাই সেইং দ্যাট অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। উনি কি বললেন যে প্রত্যেকটা যে নতুন সেলগুলো তৈরি হচ্ছে সেগুলো কোত্থেকে তৈরি হচ্ছে না, পুরনো সেলগুলো থেকেই তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর সেল থিওরিতে তাহলে কি কি মেজর যে তিনটে জিনিস পয়েন্ট আউট হলো সেগুলো কি হচ্ছে, দ্য সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ স্ট্রাকচার অফ অল লিভিং থিংস, এটা সব থেকে স্মলেস্ট ইউনিট। ঠিক আছে, দ্য সেলস ইজ দ্য ইউনিট অফ ফাংশন অফ অল লিভিং থিংস, যে কোনো ফাংশনের এটাই হচ্ছে ইউনিট। আর অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, মানে পুরনো সেলস থেকে নতুন সেলটা তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আছে, আচ্ছা সেল থিওরি তাহলে এটার দিয়ে কি বোঝাতে চাইলো, টেক টু এক্সাম্পলস অফ প্ল্যান্ট সাচ এস ম্যাঙ্গো আর অ্যানিমাল আর ফ্রগ। এখানে কি বোঝাতে চাইলে সেটা তোমার স্ট্রাকচারাল ইউনিট যেটা একই রকম, বা প্ল্যান্ট আর অ্যানিমালের ক্ষেত্রে এটাই বোঝানো হবে। কীরকমভাবে হবে বলছে যে তুমি যদি একটা ম্যাঙ্গোর প্ল্যান্টের একটা অংশ নাও বা ফ্রগের কোনো বডি পার্ট নাও, দিয়ে সেটাকে মাইক্রোস্কোপের নিচে লাগাও, তাহলে দেখবে ইট উইল শো আ সেলুলার স্ট্রাকচার, দুটোই তোমাকে সেলুলার স্ট্রাকচার দেখাবে। ঠিক আছে, এবার ফাংশনাল ইউনিট কি, এনি ফাংশন ইন দ্য বডি অফ দ্য ফ্রগ অর ম্যাঙ্গো প্ল্যান্ট ইজ ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ ইটস সেলস। ঠিক আছে, ফর এক্সাম্পল মুভমেন্ট অফ দ্য ফ্রগ ইজ ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ মাসেল সেলস, যেগুলো মুভমেন্ট যখন তুমি মানে যখন ফ্রগরা কোথাও মানে ঘোরাফেরা করছে, লাফালাফি করছে, কিসের জন্য করছে না, তাদের মাসেল সেলগুলো কন্ট্রাকশন হচ্ছে বলে, মানে সংকোচন হচ্ছে বলে। আর ফুড ইজ ডাইজেস্টেড বাই দ্য এনজাইম, খাবারটা এনজাইম দিয়ে হয়, যেটা কোত্থেকে সিক্রেট হয় না, সেল থেকেই সিক্রেট হয়। ডাইজেস্টেড ফুড কি দিয়ে অ্যাবজর্বড হয়, সেটাও সেল দিয়ে অ্যাবজর্বড হয়। আবার ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস, মানে তোমার যে শক্তিটা তুমি শরীরে পাচ্ছ সেটাও তোমার কোত্থেকে আসছে না, সেল থেকেই আসছে। আবার ম্যাঙ্গো প্ল্যান্টে দেখো ফটোসিনথেসিসটা কোথায় হবে, সেলেই হবে, লিভে পাতার সেলে হয় ওটা। রুট সেল দিয়ে কি হয়, জল অ্যাবজর্ব হয়, আর সেটা তোমার কোথায় ছড়িয়ে যাচ্ছে, পুরো বডিতে কিভাবে ছড়াচ্ছে, স্টেমে যে সেলগুলো আছে তার মাধ্যমে তোমার গোটা বডিতে ছড়িয়ে যাচ্ছে। মানে এইরকমভাবে প্রত্যেকটা ফাংশন কিন্তু সেলই করছে। এবার বলছে সেল ডাই অ্যান্ড আর রিপ্লেসড, সেলগুলো মারা যায় এবং সেগুলো রিপ্লেস হয়। দ্য বডি অফ দ্য ফ্রগ অর দ্য ম্যাঙ্গো ট্রি ইজ কম্পোজ অফ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ সেলস, মেনি অফ দিস সেলস কন্টিনিউয়াসলি ডাই অ্যান্ড আর রিপ্লেসড বাই নিউ ওয়ান হুইচ আর ফর্মড বাই দ্য ডিভিশন অফ ইয়ঙ্গার সেলস। কি হচ্ছে, এগুলো পুরোনো সেলসগুলো ভেঙে নতুন নতুন সেলগুলো তৈরি হচ্ছে। ফর্মেশন অফ সেলস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস ইজ নেভার এন্ডিং চেন, এটা কখনো শেষ হয় না যতদিনে তোমার লাইফ শেষ না হচ্ছে, লাইফ এন্ড অবধি তোমার সেল ডিভিশন হতে থাকে। এবার কিছু কিছু সেল ডিভাইড হয় না, সেগুলো পরে পরে জানতে পারবে। এবার হচ্ছে অল লাইফ স্টার্টস অ্যাজ এ সিঙ্গেল সেল, প্রত্যেকটা সেলই একটা সিঙ্গেল সেল হিসেবেই হয়। যেমন তোমার ম্যাঙ্গো ট্রিজটা যদি তোমার শুরু হচ্ছে কিন্তু একটা সিড থেকে, সিডের প্রথম পার্টটা কিন্তু একটা সিঙ্গেল এগ সেলই ছিল, যেটা তারপরে এমব্রায়ো ফর্ম করে এবং তারপরে সিড হয়। আবার তোমার যখন ফ্রগের হয়, ফ্রগেরও ডিম হয়, ডিমটা কিন্তু প্রথমে একটা সিঙ্গেল সেল থাকে, তারপর সেটা ডিভিশন হয়, ডিভিশন হয়ে সেটা একটা বড় এগ সেল তৈরি, এগ হয়, এবং সেই এগ থেকে আবার পরে ফ্রগটা তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, দ্য এগ ওয়াজ এ সিঙ্গেল সেল প্রডিউসড বাই দ্য সেলস অফ দ্য ওভারি অফ দ্য মাদার ফ্রগ। দ্য ম্যাঙ্গো সিড হ্যাড অ্যান এমব্রায়ো হুইচ অলসো স্টার্টেড অ্যাজ এ সিঙ্গেল সেল ইন দ্য ওভারি অফ দ্য ফ্লাওয়ার অফ দ্য প্যারেন্ট ম্যাঙ্গো ট্রি। প্যারেন্ট ম্যাঙ্গো ট্রি এর প্রথমে ইয়ের মধ্যেই, ফুলের মধ্যেই কিন্তু প্রথমে সিঙ্গেল সেল হিসেবে ওটা তৈরি হচ্ছে।
বা সেলস কীরকম হয়, সেলস অনেক রকমের হয়, সিঙ্গেল সেলড হয়, মানে অনেক রকমের স্ট্রাকচারের থাকে, যেমন যেমন স্ট্রাকচার ওয়াইজ সেল অনেক রকমের হয়, যেমন নাম্বার ওয়াইজ প্রত্যেকটা প্রাণীতে সেম নাম্বার অফ সেলস থাকে না, কিছু কিছু সিঙ্গেল সেলড প্রাণী বা উদ্ভিদ থাকে, কিছু কিছু আবার তার থেকে একটু বেশি থাকে, কিছু কিছু আবার প্রচুর মিলিয়ন্স অফ সেলস থাকে, ঠিক আছে। যেরকম সিঙ্গেল সেলগুলো যেগুলো হয় তাদের একটা সেলের মধ্যেই তাদের বডির সমস্ত রকম কাজ হয়, মানে তাদের ওই বডি ওর মাধ্যমেই তাদের মুভমেন্ট, খাবার খাওয়া, সেটার মধ্যে ডাইজেস্ট, সেটার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি সব কিছু একটা সিঙ্গেল সেলের মধ্যেই হচ্ছে। সেটা কিসে হয় দেখো, মেনি স্মল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর মেড আপ অফ জাস্ট ওয়ান সিঙ্গেল সেল। যেগুলো কোনগুলো, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, অ্যামিবা তুমি পড়েছো, অ্যামিবা, অ্যান্টামিবা, এগুলো সব হচ্ছে সিঙ্গেল সেল, ঠিক আছে। এবার ফিউ সেল কোনগুলো, সাম ভেরি স্মল প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল আর মেড আপ অফ রিলেটিভলি ফিউ সেলস, যেমন কিছু মাত্র কয়েকটা সেল দিয়ে তৈরি হয়, সেগুলো হচ্ছে তোমার ফিউ সেল, যেমন হচ্ছে স্পাইরোগাইরা, ভলভক্স, এগুলো হচ্ছে সিঙ্গেল সেল দিয়ে, মানে এগুলো কিছু কিছু সেল দিয়ে তৈরি। যেমন স্পাইরোগাইরা স্ট্রাকচার খুব সিম্পল হয়, যেমন ধরো স্পাইরোগাইরার একটা স্ট্রাকচার কীরকম হবে বলো তো, এইরকমভাবে জাস্ট ওদের স্ট্রাকচারটা তৈরি হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে বক্স বক্স, এগুলো যেহেতু স্পাইরোগাইরা একটা অ্যালগি, হ্যাঁ, মানে শ্যাওলা, তুমি স্পাইরোগাইরা দেখতে পাবে হচ্ছে তোমার বাড়ির যে কোনো টাথরুমে যে শ্যাওলাগুলো হয়, বা নদীতে দামোদরা অনেক এই স্পাইরোগাইরা দেখতে পাওয়া যায়, এরকম হয়। আর এদের মধ্যে এরকমভাবে ওদের জেনেটিক মেটেরিয়ালটা থাকে, যেটা একটু হালকা গ্রিনিশ হয়, ব্যাস, এতটাই সিম্পল হয়। এবার অনেকটা লম্বা হয়, তাই যেগুলো যতটা লম্বা হবে তার সেলের স্ট্রাকচার সেরকমভাবে ততটা বাড়বে, এবার কিন্তু সেগুলো তুমি কাউন্ট করতে পারবে, কাউন্টেবল হবে, ঠিক আছে। এবার হচ্ছে মাল্টিসেল, মাল্টিসেল মানে হচ্ছে মানুষ, মানুষ মাল্টিসেলড, যে কোনো বড় বড় গাছ সেগুলো হচ্ছে মাল্টিসেলড, সেগুলো প্রচুর মিলিয়ন্স অফ সেলস থাকে। মোস্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস উই সি অ্যারাউন্ড আস ইনক্লুডিং আওয়ার সেলস আর মেড আপ অফ মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ সেলস, ঠিক আছে। এরপরে কি বলছে, আচ্ছা আচ্ছা এবার বলছে অ্যান অ্যাভারেজ সাইজ অ্যাডাল্ট হিউম্যান constitutes approximately 1000 million cells in the whole body, 10,000 million nerve cells in the brain cortex, ঠিক আছে। আর হচ্ছে তোমার 5 to 6 million red blood cells আর 7,000 white blood cells per cubic millimeter or of blood, per cubic millimeter মানে হচ্ছে 1 কিউব মিলিমিটারের, মানে 1 মিলিমিটারে তুমি যদি একটা কিউব নাও, সেই কিউবটা যতটা ছোট তার মধ্যে এই 5 থেকে 6 মিলিয়ন রেড ব্লাড সেলস থাকে আর 7,000 হোয়াইট ব্লাড সেলস থাকে। তাহলে তুমি বুঝতে পারছো পুরো বডিতে তার মানে কতটা পরিমাণ ব্লাড সেলস থাকে। এবার সেলস হাউ স্মল, সেলস আর ভেরি স্মল অ্যান্ড আর সিন ওনলি উইথ মাইক্রোস্কোপ। তো বোঝাই গেল, কারণ মাইক্রোস্কোপ যতদিন আবিষ্কার না হয়েছে ততদিন আমরা সেলের যে কোনো এক্সিস্টেন্স আছে সেটাই বুঝতে পারিনি, তার মানে ওরা অত্যন্তই ছোট বলে আমরা মাইক্রোস্কোপ ছাড়া ওদেরকে দেখতে পাই না। মানে স্মলেস্ট সেলস আর দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে স্মলেস্ট সেল বলছে। এবার রেড ব্লাড সেলস অ্যাবাউট 7 মাইক্রোমিটার, এটা হচ্ছে হিউম্যান বডিতে সবচেয়ে ছোট। লংগেস্ট সেলস হচ্ছে নার্ভ সেল, নার্ভ সেল হচ্ছে আমাদের সবচেয়ে লম্বা। নার্ভ সেলগুলো এতটাই লম্বা হয় যে তোমার ফিঙ্গার টিপ থেকে তোমার স্পাইনাল কর্ড অবধি একটাই নার্ভ সেল যাবে, ঠিক আছে। আবার লার্জেস্ট সেল হচ্ছে কোনো মানে বড় সেল হচ্ছে তোমার হচ্ছে এগ সেল, অস্ট্রিচের এগ সেল, মানে উট পাখির যে এগটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সেল। এবার তোমাকে বললাম এগ হচ্ছে একটা সিঙ্গেল সেল, তার মানে কি হচ্ছে এগ সেলটা ওর এগটা হচ্ছে সবচেয়ে বড় সেল। এবার ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল সেল অফ দ্য লিভিং ওয়ার্ল্ড টুডে। দ্য হোয়াইট of the egg and the egg cell are extra parts added on the actual egg as it passed down through reproductive tracts. ওর মাঝের যে হলুদ পোর্শনটা সেটা হচ্ছে এগ সেল, তার পাশে যে হোয়াইট পোর্শনটা থাকে সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস, ঠিক আছে। আর ওই যে এগ সেল মানে হচ্ছে তার ডিমের যে খোসাটাকে সেটাকে বলা হচ্ছে এগ সেল, SHELL, এর স্পেলিংটা আলাদা, ঠিক আছে।
আচ্ছা, স্মলনেস অফ সেলসে গ্রেটার এফিসিয়েন্সি, এখানে স্মলনেস অফ সেলসে গ্রেটার এফিসিয়েন্সি কেন বলা হচ্ছে, কারণ যত ছোট হবে সেলটা তত তার একটা সুবিধা থাকবে। কীরকম সুবিধা থাকবে, প্রত্যেকটা সেলই তো ফাংশনাল ইউনিট, ফাংশনাল ইউনিট মানে কি, ওর মধ্যে যেসব কাজগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এক একটা কেমিক্যাল রিয়াকশন। তো এই কেমিক্যাল রিয়াকশনগুলো হতে তখনই সুবিধা হবে যখন সেলটা অনেক ছোট হবে, মানে কি ও জিনিসগুলো কাছাকাছি পেয়ে যাবে, সমস্ত কিছু সেলের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে তারা কমিউনিকেট করতে পারবে তাড়াতাড়ি। এবার ওদের কমিউনিকেশন হবে হচ্ছে তোমার কেমিক্যাল কমিউনিকেশন, আমাদের মতো কমিউনিকেশন নয়। তো তাহলে কি হবে, ওদের ওই জিনিসটা করতে অনেক সুবিধা হবে, অনেক ছোট জায়গার মধ্যে অনেক কম কষ্ট করে ওরা করতে পারবে, কারণ ওদের মুভমেন্টের জন্য বেশি শক্তি খরচা হবে না সেখানে, একটা ছোট জায়গার মধ্যে যখনই কাজটা হয়ে যাবে। বলছে ডিফারেন্ট রিজিয়ন্স অফ দ্য সেল ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার র্যাপিডলি ফর দ্য সেল টু ফাংশন এফেক্টিভলি। তার মানে কি বললো, বলছে ডিফারেন্ট রিজিয়ন অফ দ্য সেল, যে কোনো বিভিন্ন বিভিন্ন জায়গা সেলের মধ্যে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার, একটার সঙ্গে একটা খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে র্যাপিডলি ফর দ্য সেল টু ফাংশনস এফেক্টিভলি, তাহলে ফাংশনটা কি হবে, খুব এফেক্টিভভাবে হবে। এবার বলছে সেলস হ্যাভ এ লার্জ সারফেস এরিয়া দেন ভলিউম রেশিও ফর গ্রেটার ডিফিউশন অফ সাবস্টেন্স ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। মানে এটা কি বলছে বলো তো, বলছে যাদের লার্জ সারফেস এরিয়া হবে, ভলিউম আর সারফেস এরিয়ার রেশিওটা যার সবচেয়ে বেশি হবে, তার ক্ষেত্রে ডিফিউশন অফ সাবস্টেন্স ইন অ্যান্ড আউট অফ দ্য সেলের সুবিধা হবে। মানে ডিফিউশন অফ দ্য সেল মানে সেলের মধ্যে সমস্ত জিনিসপত্র যখন ঢোকে তখন সেগুলো তোমার একটু ফুলে যায়, আবার যখন ওটা বেরিয়ে যায় তখন ওটা ডিফিউজ হয়ে যায়। এইটা না হতে বেশি সুবিধা হবে যখন ওর লার্জ সারফেস এরিয়া আর মানে সারফেস এরিয়ার ভলিউমের রেশিওটা বেশি হবে। ঠিক আছে, এখানে দেখো অনেক কিছু বলেছে, একটা তোমার ম্যাথামেটিক্যাল প্রসেসে এটা বোঝানোর চেষ্টা করেছে, একটা কিউবকে আর এঁকেছে, সেটাকে 8 ভাগে ভাগ করেছে, তার স্কোয়ার মিটারগুলোকে ভাগ করেছে, দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছে যে সাপোজ উই কাট দিস কিউব ইন্টু 8 কিউব ইকুয়াল স্মলার কিউবস বাই রিডিউসিং ইচ সাইড বাই হাফ ইটস লেন্থ, তাহলে কি হবে, বলছে সারফেস এরিয়াটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার জন্য এটা সুবিধা হবে, হুইচ ইজ ডাবল দ্যাট দ্য অরিজিনাল লার্জার কিউব, দ্য টোটাল ভলিউম ইন বোথ কেসেস স্টিল রিমেন্স দ্য সেম, ভলিউমটা সেমই থাকবে কিন্তু সারফেস এরিয়াটা বেড়ে যাবে। এবার বলছে স্মল সাইজ সেল প্রেজেন্ট এ লার্জার সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম রেশিও, এখানে কি বলছে লার্জার সারফেস এরিয়া রিলেটিভ টু ভলিউম অফ দ্য সেলস কজ এনসিওর গ্রেটার ডিফিউশন অফ নিউট্রিয়েন্টস ইন্টু দ্য সেল, এখানে নিউট্রিয়েন্টস বেশি ঢুকতে পারবে, মেটাবলিক ওয়েস্ট ফ্রম দ্য ইন্টেরিয়ার টু দ্য আউটসাইড অফ দ্য সেল, মেটাবলিক ওয়েস্টগুলো বাইরে চলে যেতে পারবে খুব তাড়াতাড়ি, রেসপিরেটরি গ্যাসেস যেমন অক্সিজেন ঢুকতে পারবে, আবার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যেতে পারবে, এনি ড্যামেজ টু দ্য সেল ক্যান বি ইজিলি রিপেয়ার, যে কোনো ড্যামেজ যখন হবে সেগুলো খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যাবে। এবার সেল শেপ টু স্যুট ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেলের আবার শেপগুলো এক এক রকমের হয়, তাদের ফাংশনগুলো সুবিধা অনুযায়ী কীরকম হয়, সেলস ভেরি গ্রেটলি ইন শেপ, অনেক টাইপের শেপ হয়, দিস মে বি ডিস্ক লাইক, পলিগোনাল, আবার রেক্ট্যাঙ্গুলার হয়, কিউবয়েড হয়, থ্রেড লাইক হয়, ব্রাঞ্চড হয়, আবার ইরেগুলারও হয়। দিস শেপস অফ সেলস আর অফেন রিলেটেড টু দ্য ডিফারেন্ট ফাংশনস দে পারফর্ম। এবার বলছে হিউম্যান রেড ব্লাড সেলসটা হচ্ছে সার্কুলার অ্যান্ড বায়ো কনকেভ, এগুলো কনকেভ হয় মানে ভেতরের দিকে বাই কনকেভ মানে দুদিকটাই ভেতরের দিকে ঢোকা, টু পাস থ্রু ন্যারো ক্যাপিলারিজ, যাতে ও সরু সরু ধমনী এগুলোর মধ্যে দিয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট অক্সিজেন, ধমনীর মধ্যে দিয়ে ঢুকতে পারে আর অক্সিজেনটা ট্রান্সপোর্ট করতে পারে। ঠিক আছে, এখানে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এর মধ্যে দেখো একটা ভেতরে ঢোকা মতো অংশ দেখা যাচ্ছে, মানে কি এটা ভেতর দিকে ঢোকা হয় যাতে এটা আরও বেশি তোমার সরু হয়ে ক্যাপিলারির মধ্যে দিয়ে ঢুকে ওটা যেতে পারে। এবার বলছে হোয়াইট ব্লাড সেলসটা হচ্ছে অ্যামিবয়েড, অ্যামিবার মতো হয়, ওদের সেরকম কোনো স্ট্রাকচার থাকে না এবং ওদের সিউটোপড থাকে। আচ্ছা কি বলছে, আর দ্যাট ক্যান স্কুইজ আউট থ্রু ক্যাপিলারি ওয়ালস, এটা স্কুইজ আউট হয়ে যায়, ক্যাপিলারি ওয়াল দিয়ে স্কুইজ আউট হয়ে বেরিয়ে যেতে পারে। এবার বলছে নার্ভ সেলস আর লং টু কন্ডাক্ট, নার্ভ সেলসটা কিন্তু খুব লম্বা হয়, এটা হচ্ছে তোমার একটা নার্ভ সেলস, দেখো এটা অনেক লম্বা হয়। ঠিক আছে, এগুলো কি বলছে, কন্ডাক্ট ইম্পালস ফ্রম ডিস্টেন্ট পার্ট অফ দ্য বডি টু দ্য ব্রেন, এরা কি করে বাইরে থেকে যে সিগন্যালগুলো পায় সেই অনুযায়ী ওরা ব্রেনে সেটাকে পৌঁছে দেয় এবং আবার ব্রেন থেকে তখন যে রিয়াকশনটা দিতে বলে সেটা দেয়। যেমন তোমার হাতে ধরো কিছু একটা গরম লাগলো, আঙুলে
জাস্ট ডগায় লাগলো, সেই সেন্সটা সঙ্গে সঙ্গে চলে যায় হচ্ছে তোমার ব্রেনে। এখানে যদি প্রচুর সেল মাল্টি সেলসের কাজ থাকতো তাহলে হয়তো অনেকটা বেশি টাইম লেগে যেত, সেই জন্য একটা সিঙ্গেল সেলের কাজ হয়। তোমাকে প্রথমেই বললাম যে এখান থেকে তোমার স্পাইনাল কর্ড অব্দি একটাই সিঙ্গেল সেল কাজ করে, তো সেরকমভাবে সিঙ্গেল নার্ভ সেল, সেরকমভাবে ওরা প্রথমে ব্রেনে যায়, ব্রেন ওখান থেকে ওদেরকে সিগন্যাল দেয় যে হ্যাঁ তুমি এবার হাতটা সরিয়ে নাও, তখনও হাতটা সরিয়ে নেয়, তাতে এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, মাসেল সেলস কি হয়, এগুলো লম্বা হয় আর কন্ট্রাক্টাইল হয়, মানে কি এগুলো সবসময় তোমার ছোট বড় হতে পারে, লম্বা ছোট হতে পারে। কি হয়, টু পুল অর স্কুইজ দ্য পার্টস, যেটাকে ছোট করে বড় করে, মানে কি তোমার এই মাসেলটা যখন সংকোচন হবে তখন পাটার ভেতরে দেখবে তুমি যখন তুমি কোনো কাজ করবে তোমার মাসেলটা অনেকক্ষণ কাজ করার পর দেখবে তোমার পাটা যখন কাঁপে তখন তুমি বুঝতে পারবে যে তোমার মাসেলের সেলগুলো সব অ্যাক্টিভ হয়েছে, এবং ওগুলো না তখন দেখবে তোমার একটা দপদপ করে একটা তোমার ফিলিংস হবে, সেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার মাসেল সেলটা একবার সংকোচন হচ্ছে আর একবার বাড়ছে, একবার সংকোচন হচ্ছে একবার বাড়ছে। ঠিক আছে, আবার গার্ড সেলস অফ স্টোমাটাল পোর ইন দ্য লিভস, এই যে স্টোমাটাল পোর, এই যে এগুলো মানে কি যখন এই যে বাষ্প মোচন হয় তার পাশে যে গার্ড সেলগুলো থাকে এগুলো যখন তখন তোমার যখন ওদের দরকার হয় তখন ওরা চেপে যায়, দিয়ে এই ফাঁকটাকে বন্ধ করে দেয়, আবার যখন ওদের বাষ্প মোচন করা দরকার হয় মানে জল বার করা দরকার হয় তখন এটা খুলে যায়, খুলে গিয়ে এটার থেকে জলটা বেরিয়ে যায়। তো এইগুলো খানিকটা বিন শেপড হয়, হ্যাঁ বিনের মতো, বিনের যে ইয়েগুলো হয় সেই সেরকমের সেফ হয়। ঠিক আছে, তাই স্ট্রাকচারটা বোঝা গেল মোটামুটি। এরপর যেটা বলছে সেটা হচ্ছে সেলের মধ্যে কি কি থাকে। দেখো এখানে অনেক কিছু লেখা আছে, তোমার এটার বাইরেও আরেকটা জায়গায় পুরো পরিষ্কার করে সমস্ত কিছু লেখা আছে, সেখানে থেকে আমি বলবো। এই যে এটা হচ্ছে একটা অ্যানিমাল সেল, এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল, বোঝানোর চেষ্টা করেছে। দেখো অ্যানিমাল সেলে দেখো একটা মেমব্রেন আছে বাইরে, কিন্তু প্ল্যান্ট সেলের বাইরে মেমব্রেনের সঙ্গে আর একটা সেল ওয়ালও আছে। ঠিক আছে, আর কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস এরও আছে, এর মধ্যে দেখো ভ্যাকুল আছে অনেক বড় বড়, এর মধ্যে কিন্তু ভ্যাকুল অনেক ছোট আছে, আর হচ্ছে গলগি অ্যাপারেটাস আছে, এদেরও গলগি অ্যাপারেটাস আছে যেগুলো এখানে পরিষ্কার করে বোঝানো নেই, আর সেন্ট্রোজোম আছে যেটা কিনা প্ল্যান্ট সেলে নেই। ঠিক আছে, তার মানে কি হলো, এদের একটা বাইরের মেমব্রেন আছে, এরও একটা মেমব্রেনও আছে, এর বাইরে ওয়াল নেই, এর বাইরে ওয়াল আছে, এর নিউক্লিয়াস আছে, এরও নিউক্লিয়াস আছে, এর একটা সেন্ট্রাল আছে যেটা এর নেই, এর ভ্যাকুল আছে অনেক বড় বড় অনেক বেশি, এর ভ্যাকুল অনেক ছোট, এর গলগি বডিজ আছে, এরও গলগি বডিজ আছে, কিন্তু এখানে ঠিকভাবে বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, এবার কোনগুলো এই সেলের মধ্যে অনেক ধরনের স্ট্রাকচার আছে, কি কি আছে, মেনলি আছে হচ্ছে তোমার সাইটোপ্লাজম, সেল মেমব্রেন একটা জিনিস, তারপর হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটে হচ্ছে মেন পার্টস। এবার সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমরা সেল অর্গানালে বলি, যেমন আমাদের বডির এক একটা পার্টকে আমরা অর্গ্যান বলি, হ্যাঁ হাত পা এগুলো হচ্ছে অর্গ্যান, আবার বডির ভেতরে যে অর্গ্যানগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কিডনি, হার্ট, লাংস, এগুলো হচ্ছে এক একটা অর্গ্যান, সব ওগুলো প্রত্যেকের এক একটা কাজ আছে। সেরকমই সেলের মধ্যে যে সাইটোপ্লাজমের মধ্যে এক একটা জিনিসের এক এক রকমের কাজ আছে, সেগুলোকে আবার সেল অর্গানালে বলা হয়। সেল অর্গানালে কোনগুলো, সেগুলো হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এই জিনিসগুলো হচ্ছে তোমার সেল অর্গানালে। ঠিক আছে, তাহলে অর্গান আর অর্গানালের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারলে, তোমার বডির হচ্ছে যে পার্টগুলো আছে সেগুলোকে আমরা বলছি অর্গান, আর সেলের মধ্যে যে সাইটোপ্লাজমের মধ্যে যে পার্টসগুলো আছে যেগুলো এক একটা নির্দিষ্ট কাজ থাকে সেগুলো হচ্ছে অর্গানালে। তোমাদের এরকম একটা কোশ্চেন আছে অর্গান আর অর্গানালের মধ্যে পার্থক্য, সেখানে তোমাকে এই বেসিক ডিফারেন্সটা লিখতে হবে। তাহলে কি বলছে দেখো, সেল মেমব্রেন, তাহলে এই জেনারেলাইজ সেল কনসিস্ট অফ 3 এসেন্সিয়াল পার্টস, এটা হচ্ছে সেল মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, যেটা এই পিকচারটায় বোঝানো হয়েছে। এবার বলছে সোজ দ্য স্ট্রাকচার অফ জেনারেলাইজ অ্যানিমাল সেল অ্যান্ড জেনারেলাইজ প্ল্যান্ট সেলস, এখানে 3.6 এই পিকচারটা তুমি ভালো করে দেখে বুঝতে পারবে। এবার সেল অর্গানালে কি হচ্ছে, দ্য লিটল অর্গানস বলছে, মোস্ট পার্ট অফ দ্য সেল হ্যাভ এ ডেফিনিট শেপ অ্যান্ড ডেফিনিট স্ট্রাকচার অ্যান্ড ডেফিনিট ফাংশনস। ঠিক আছে, ম্যাক্সিমাম পার্টের সেলের মধ্যে একটা নির্দিষ্ট শেপ আছে, নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এবং তাদের একটা নির্দিষ্ট ফাংশন আছে। সাচ পার্টস আর কল্ড অর্গানালেজ। দ্য অর্গানালেজ হ্যাভ দ্য সেম স্ট্যাটাস in a cell as the organs have in the entire body of an animal or a plant performing specific functions. সে মানে ওদের যেরকম সেরকম সেমই জিনিস একদম, যেরকমভাবে আমাদের অর্গানসগুলো তৈরি হয়েছে তাদের নির্দিষ্ট কাজ করার জন্য, সেরকমভাবে অর্গানেলগুলো তার সেলের মধ্যে নির্দিষ্ট
নির্দিষ্ট নির্দিষ্ট কাজ করার জন্যই তৈরি হয়েছে। এবার বলছে লেট আস ডেসক্রাইব দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট সেল ইন সাম ডিটেল। এখানে ডিফারেন্ট পার্টসগুলো সম্পর্কে আলোচনা করেছে ডিটেলে। তার মধ্যে প্রথমে তুমি একটা জেনে যাও পার্টস অফ সেলস, লিভিং পার্টস কোনগুলো আর নন লিভিং পার্টস কোনগুলো, ঠিক আছে। সেল মেমব্রেনটা হচ্ছে লিভিং, কিন্তু সেল ওয়ালটা হচ্ছে যেটা অনলি প্ল্যান্ট সেলে থাকে সেটা কিন্তু হচ্ছে তোমার নন লিভিং। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে কোনগুলো লিভিং? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিভিং, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস, রাইবোসোমস, লাইসোসোম, সেন্ট্রোসোম যেটা অনলি অ্যানিমাল থাকে, প্ল্যান্টে থাকে না। প্লাস্টিড এটা আবার অনলি প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমালে থাকে না। এগুলো হচ্ছে লিভিং। এই গ্র্যানিউলস, ভ্যাকিউলস আর ফ্যাট ড্রপলেটস এগুলো হচ্ছে তোমার সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, কিন্তু এগুলো হচ্ছে তোমার সবকটা নন লিভিং। এবার বলছে নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে যা থাকে সবকটাই হচ্ছে তোমার লিভিং। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লি আর হচ্ছে ক্রোমাটিন ফাইবার্স, এই তিনটে জিনিস থাকে নিউক্লিয়াসে। এরপর কি আছে? এবার দেখো সেল মেমব্রেন আর সেল ওয়ালের স্ট্রাকচার সম্পর্কে বলেছে। এবার সেল মেমব্রেনটা আমি তোমাকে বলে দিই। সেল মেমব্রেনটা হচ্ছে একটা ফাইন লেয়ার, কিন্তু এটা হচ্ছে সেমি পারমিয়েবল, মানে এর মধ্যে দিয়ে সব জিনিস তোমার ভেতরে ঢুকবে না, শুধুমাত্র সিলেক্টিভ কিছু জিনিস ভেতরে ঢুকবে। যেমন যেটা হয়তো প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তোমার বলতে পারে যে কোনো অক্সিজেন ওর মধ্যে ভেতরে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড ওর মধ্যে ভেতরে ঢুকবে, জল ওর মধ্যে ভেতরে ঢুকবে, কিছু খাবার স্টার্চ ফার্চ ভেতরে ঢুকবে, কিন্তু বাইরে যে ধুলো নোংরা ওগুলো কিন্তু সেলের মধ্যে ঢোকাবে না। তখন ওটা হয়ে যাচ্ছে সেমি পারমিয়েবল, সিলেক্টিভ কিছু জিনিসই ঢুকবে। আবার কিছু কিছু ফাংশনসের ক্ষেত্রে যখন যারা যে যে কাজগুলো করবে ধরো, তখন এনজাইমগুলো, যে এনজাইমগুলো লাগবে সেই এনজাইমগুলোই ঢুকবে, আদার্স কোনো এনজাইম ঢুকবে না। হরমোনসগুলো সেরকমভাবে যে হরমোনসগুলো যে সেলের জন্য লাগবে সেই সেলে ঢুকবে, বাকিগুলোতে ঢুকবে না, বাকিগুলো ঢুকবে না। এইটাই হচ্ছে তোমার সেমি পারমিয়েবল। যে কোনো সিলেক্টিভ জিনিস যখন কোনো সেলের মেমব্রেনের মধ্যে দিয়ে ঢুকছে তখন সেটাকে সেমি পারমিয়েবল বলা হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেনস ইজ সিলেক্টিভ, দ্যাট ইজ ইট অ্যালাউজ অনলি সার্টেন সাবস্টেন্সেস টু পাস থ্রু হোয়াইল ইট প্রিভেন্টস আদার্স, অন্যগুলোকে বাধা দেয়। প্ল্যান্ট সেলস হ্যাভ সেল ওয়াল সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন, দ্য সেল ওয়াল ইজ মেড অফ সেলুলোজ অ্যান্ড নন লিভিং সাবস্টেন্সেস। সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হচ্ছে? তোমার সেলুলোজ আর নন লিভিং সাবস্টেন্স দিয়ে তৈরি হচ্ছে। এটা কিন্তু কোনো কিছুকে বাধা দিচ্ছে না, এটা শুধুমাত্র ওকে একটা শেপ দিচ্ছে আর একটা রিজিডিটি, মানে একটা কি বলবো, কঠিন একটা দৃঢ়তা দিচ্ছে যাতে ওটা শক্ত হয়, ওর প্রোটেকশনটা পায়। এর মেন কাজ হচ্ছে তোমাকে প্রোটেকশন দেওয়া, মানে একটা প্ল্যান্টকে সেলকে প্রোটেকশন দেওয়া আর ওটার শক্ত করাটাই হচ্ছে সেল ওয়ালটার কাজ, ঠিক আছে। এবার সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? সাইটোপ্লাজম একটা হচ্ছে সেমি লিকুইড সাবস্টেন্সেস। এটা কি করে? মোস্ট পার্ট অফ দ্য সেল মেমব্রেনটা এটা নিয়েই তৈরি। আর আন্ডার এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ এটাকে দেখা যায় এটা কালারলেস হয়, আবার পার্টলি ট্রান্সপারেন্ট আর সামহাট এটা ওয়াটারি হয়। এরপর দেখো মেনি কেমিক্যাল রিয়াকশনস এর মধ্যেই হয়, ম্যাক্সিমাম কেমিক্যাল রিয়াকশনসটা এর মধ্যেই হয়। লিভিং সাইটোপ্লাজম ইজ অলওয়েজ ইন স্টেট অফ সাম মুভমেন্ট, এরা সবসময় মুভমেন্ট করতে থাকে। আর দ্য ফলোইং আর সেল অর্গানিজ এর মধ্যে থাকে, কি কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোসোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি অ্যাপারেটাস থাকে, লাইসোসোম থাকে, সেন্ট্রোসোম থাকে, প্লাস্টিড থাকে, আর প্লাস্টিড থাকে, আর গ্র্যানিউলস আর ভ্যাকুলস এগুলো থাকে যেগুলো হচ্ছে নন লিভিং, আর নিউক্লিয়াস থাকে। এবার আমি তোমাকে আস্তে আস্তে বলছি, দেখো তুমি এই পার্টের মধ্যে আন্ডারলাইন করেও পড়তে পারো, আবার অনেক পয়েন্টগুলো যেগুলো ম্যাক্সিমাম ভালো পয়েন্ট সেগুলো তোমার লিস্টের সাহায্যে এখানে সুন্দর করে দেখো লেখা আছে। এই যে এই লিস্টে ভালো করে এখানে ফাংশন আর ক্যারেক্টারটা লেখা আছে, যেটা খুব ইজি হবে পড়তে, ঠিক আছে। এবার বলছে ঠিক আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি ব্যাপারটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তোমার হয় হচ্ছে এইগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এই স্ট্রাকচারটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে নিউক্লিয়াসের থেকে শুরু হয়, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে শুরু হয়ে তোমার সেল মেমব্রেন অবধি চলে যেতে পারে এটা। আবার এগুলো স্মুথ হয়, আবার এগুলো রাফও হয়। স্মুথ কখন হয়? যখন এগুলোর মধ্যে রাইবোসোম আটকে না থাকবে, সেগুলো হচ্ছে স্মুথ। আর এইখানে দেখো দানা দানা মতো রাইবোসোম আটকে আছে, তো এটা হচ্ছে তোমার রাফ। তো সেটাকে আরিয়ার আর স্মুথ এসিআর বলা হয়, মানে হচ্ছে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুভাগে ভাগ করা আছে, ঠিক আছে। এটার মেন কাজটা কি হয়? এটা হচ্ছে তোমার পাথওয়ে, যার মাধ্যমে তোমার বিভিন্ন মানে সেলের মধ্যে যে বিভিন্ন জিনিসগুলো ডিস্ট্রিবিউট হয়, এদিক থেকে ওদিক অবধি বিভিন্ন জিনিসগুলো ডিস্ট্রিবিউট হয়, এটার মাধ্যমে যাতায়াতটা করতে পারে। এরপর কি আছে? রাইবোসোম। রাইবোসোমটা কি এইখানে না প্রোটিন সিনথেসিস হয়। রাইবোসোমটা তাহলে কোথায় থাকে? অনেক সময় সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকতে পারে, আর আমি বললাম এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এটা
আটকে থাকে। এই রাইবোসোমের কাজটা কি, এটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে, এটাকে সেই জন্য ফ্যাক্টরিজ ফর দ্য সিনথেসিস অফ প্রোটিনও বলা হয়, ঠিক আছে। এরপর কি আছে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটাকে এনার্জি প্রডিউসার বলা হয়, কারণ এর মধ্যে এটিপি সিনথেসিস হয়, ঠিক আছে। এবার মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা কিরকম হয়, দেখো মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা হয় এইরকম। মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি তোমাকে দেখায়, দেখো মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার হয়। এটা হচ্ছে একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার, এটা বাইরের লেয়ার হলো, ভেতরের লেয়ারটা হচ্ছে এইরকম, ভেতরের লেয়ারটা আবার তোমার মাঝখানে মাঝখানে এরমভাবে ঢুকে যায়, হ্যাঁ, এরম করে ঢুকে যাচ্ছে, যেটাকে দিয়ে এগুলো কি তৈরি করছে, এগুলোকে না ক্রিস্টি বলা হয়, এই ক্রিস্টি তৈরি করে, ঠিক আছে। এই দেখো এরকম ভাবে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা কিন্তু তৈরি, এইটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অ্যাকচুয়াল স্ট্রাকচার। এবার এর মধ্যে অনেক ধরনের বডি থাকে, যেগুলোকে F1 বডি, এগুলো সব বলা হয়, এগুলো তোমাদের সেরকমভাবে ডিটেলসে নেই। এর মধ্যে তাহলে কি হচ্ছে, এটা একটা ডাবল লেয়ার্ড হলো, হ্যাঁ। এবার এখানে কি হচ্ছে, এই যে ফিঙ্গার লাইক, এই যে এই জিনিসগুলো যে ভেতরে ঢুকে ঢুকে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো তৈরি করা হচ্ছে, সেটাকে কি বললাম আমি, এটাকে ক্রিস্টি বলা হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এখানে এনার্জি রিলিজ হয়, মানে কি এখানে সমস্ত যেগুলো মানে তোমার যে কোনো এনার্জি স্টোরড ইন ফর্ম অফ এনার্জি রিচ কম্পাউন্ড এটিপি অ্যান্ড ইজ ইউজ টু ভেরিয়াস মেটাবলিক ফাংশন অফ দ্য সেলস অ্যান্ড ইন টার্ন অফ দ্য বডি। সাম পিপলস কল ইন দ্য মাইটোকন্ড্রিয়া অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। যেহেতু এখানে এটিপি সিনথেসিস হয়, এটিপি হয়, সেই জন্য এটাকে পাওয়ার হাউস বলা হয়। এবার গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাসটা অনেক সময় কন্টিনিউয়েশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে হয়ে যায়। এই যে এইরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এটাই কন্টিনিউ এরকম ভাবে করতে করতে কিন্তু গলগি বডিজটা তৈরি করে। গলগি বডিজটা একটুখানি কি বলবো, অদ্ভুত স্ট্রাকচার, ওর ঠিক স্ট্রাকচারটা তোমাকে বলে বোঝানো যাবে না। দেখো এইটা হচ্ছে গলগি বডি, এরকম হচ্ছে স্ট্রাকচার এটার, ঠিক আছে। এরকম স্ট্রাকচারটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কন্টিনিউয়েশনের সাথেই হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হচ্ছে গলগি বডি। এগুলো হচ্ছে খুব স্মল আর ভেসিকল অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড এটা জেনারেলি লোকেটেড নিয়ার দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছে থাকে। দ্য গলগি কমপ্লেক্স কনসিস্ট অফ মেনি স্মল গ্রুপস অফ হলো টিউবিউলার স্ট্রাকচার। এটা অনেক সরু সরু ফাঁকা টিউবিউলার স্ট্রাকচার দিয়ে তৈরি, মেমব্রেনাস ওয়ালস অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম মাইনিউট ভেসিকলস অ্যান্ড ভ্যাকুল। এর মধ্যে তার সঙ্গে কিছু ভেসিকল আর ভ্যাকুল থাকে। ইট ইজ কনসার্ন উইথ দ্য সিক্রেশন অফ দ্য সেল। এটা হচ্ছে সেল যেগুলো সিক্রেট করে সেল, সেগুলো মানে হচ্ছে তোমার এনজাইম, হরমোন, এগুলো সব ওখান থেকে বেরোয়। লাইসোজোম, লাইসোজোমটা হচ্ছে একটা অদ্ভুত স্ট্রাকচার। এই জিনিসটা কি করে, এগুলো বিভিন্ন বিভিন্ন শেপে পাওয়া যায়, স্মল ভেসিকল ডিফারেন্ট শেপস কন্টেনিং ডাইজেস্টিভ এনজাইম, ঠিক আছে। এইখানে যেমন লাইসোজোমের একটা গোল মতো স্ট্রাকচার দিচ্ছে, দেখো এটা হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোমটার মেন কাজ হচ্ছে ডাইজেস্টিভ যত এনজাইম এর থেকে সিক্রেট হয়, ঠিক আছে। এবার ডাইজেস্টিভ এনজাইমগুলো কি করে, কোনো যদি বাইরের মানে ভুল বা ফরেন, যেটাকে ফরেন সাবস্টেন্স বলা হচ্ছে, মানে যেটা হয়তো সেলের ক্ষতি করতে পারে, এরকম কিছু একটা জিনিস বাইরে থেকে বাই চান্স ঢুকে গেল, তাহলে সেটাকে সে ডিস্ট্রয় করে দেয় এনজাইমের মাধ্যমে। যখন কোনো মানে ফুড এগুলো তো স্টোর হয়, সেগুলো যখন আমাদের বডি স্টারভেশনের মধ্যে থাকে তখন সেটাকে ডাইজেস্ট করে দেয়। আবার যে সেলগুলো এবার নষ্ট হতে শুরু করেছে, মানে যে সেলগুলো পুরনো হয়ে গেছে, সেই সেলগুলো বিভিন্ন পার্টসগুলোকে এ ডিস্ট্রয় করে, আস্তে আস্তে এনজাইম রিলিজ করে এবং গোটা সেলটাকেই সে তারপর ডিস্ট্রয় করে দেয়। সেই জন্য এটাকে যেহেতু নিজেকে নিজেই ডিস্ট্রয় করে দিচ্ছে, সেই জন্য এটাকে সুইসাইড ব্যাগসও বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওল। সেন্ট্রোজোমটা কি অ্যান্ড সেন্ট্রিওলসটা কি জিনিস, এইটা শুধুমাত্র অ্যানিমাল সেলেই থাকে, এটা আর কোথাও থাকে না। মানে প্ল্যান্ট সেলে এটা থাকে না। অ্যানিমাল সেলে কীরকম এটা কাজ করে, এটা সেল ডিভিশনের সময় এটা কাজ করে। এটা সেল ডিভিশনের সময় এটা তোমার দুটোকে মানে দুদিকে, সেলের দুদিকে এটা চলে যায়, গিয়ে ওটাকে একটা টানের সৃষ্টি করে, একটা বেম ফাইবার বলে একটা ফাইবার তৈরি করে, যেটার মাধ্যমে সেলটা ডিভাইড হতে সুবিধা হয়, ঠিক আছে। একটা টান হয় এবং সেলটা ডিভাইড হতে থাকে। কি হচ্ছে, এই সেন্ট্রোজোম ইজ ফাউন্ড অনলি ইন অ্যানিমাল সেল। ইট ইজ এ ক্লিয়ার এরিয়া অফ সাইটোপ্লাজম ক্লোজ টু নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াসের কাছেই থাকে। সেল ডিভিশনটা যেহেতু নিউক্লিয়াস থেকেই ফার্স্ট স্টার্টটা হয়, সেই জন্য এটা নিউক্লিয়াসের কাছে থাকে। ফ্রম হুইচ স্পিন্ডল ফাইবার্স ডেভেলপ ডিউরিং সেল ডিভিশন। এই স্পিন্ডল ফাইবারটা তৈরি করছে, ঠিক আছে। এই স্পিন্ডল ফাইবারটা দিয়ে ওর উপর টানটা তৈরি করে, বোথ ইন মাইটোসিস এন্ড মিওসিস। এবার বলছে সেন্ট্রোজোম কন্টেন্স টু সেন্ট্রিওল, দুটো সেন্ট্রিওল আছে এর মাঝখানে, হুইচ আর শর্ট বান্ডল। এই যে এইটা হচ্ছে তোমার একটা সেন্ট্রোজোমের স্ট্রাকচার।
এরকম একটা গোল একটা জিনিস, ঠিক আছে, মানে গোল ফাঁকা একটা জিনিস, তার মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে, আর এইগুলো হচ্ছে অ্যাস্টার, ঠিক আছে, এরকম ভাবে থাকে। অ্যাস্টার বলছি, সরি, এগুলো হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে, সারাউন্ডেড বাই মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে। arrange at right angle to each other in the microscope views of cells, ঠিক আছে। বলছে the centrosome contain two centrioles which are short bundles of microfilaments arranged at right angles to each other। এবার হচ্ছে প্লাস্টিড আর ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেলস। প্লাস্টিডটা আবার শুধুমাত্র প্ল্যান্ট সেলে পাওয়া যায়। প্লাস্টিড আবার তিন ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে এগুলো এর কোনো পিগমেন্ট থাকে না, ওরা স্টার্চ সেলস এগুলো সব স্টার্চ সেলগুলো সব জমা করে রাখে, এটা হচ্ছে ওর কাজ। ক্রোমোপ্লাস্টের কি কাজ? ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালারিং এজেন্ট, এটা ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড এই কালারগুলো মেনলি দেয়। এবার ইয়েলো কালার যেটা যেই পিগমেন্টটা নেয় সেটা হচ্ছে জ্যান্থোফিল, আর যেটা অরেঞ্জ কালার তৈরি করে সেটা হচ্ছে ক্যারোটিন। আবার সাম কালারিং পিগমেন্টস অ্যাজ ব্লু, ভায়োলেট, এগুলোর কোনো কিন্তু আলাদা করে পিগমেন্ট নেই, সেগুলো কি করা হয়, সেইগুলো মানে আলাদা করে কোনো কেমিক্যাল নয়, এগুলো কি করে, এগুলো অ্যান্থোসায়ানিন বলে একটা জিনিস, এটা কিনা ওই সাইটোপ্লাজমের সঙ্গে বা ওই এর সঙ্গে মিশে এটা এই কালারটা তৈরি করে, ঠিক আছে, ব্লু, পিঙ্ক, ভায়োলেট এই কালারগুলো তৈরি করে। এবার ক্লোরোপ্লাস্টটা বুঝতেই পারছো, ক্লোরোফিল থাকে এর মধ্যে, সেই জন্য এটার নাম ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের তাহলে মেন কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার লাইট অ্যাবজর্ব করে দিয়ে লিভসের মধ্যে এরা ফটোসিনথেসিস হতে সাহায্য করে। আর বলছে দে অলসো হ্যাভ আদার পিগমেন্ট সাচ এজ অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, বাট দিস পিগমেন্ট আর মাস্কড বাই লার্জ কোয়ান্টিটিস অফ ক্লোরোফিল। এগুলো মানে ম্যাক্সিমামটাই তোমার ক্লোরোফিল দিয়েই, ক্লোরোপ্লাস্টে অনেক থাকে, কিন্তু ক্লোরোফিলটার এই ম্যাক্সিমামটা ডমিনেট করে থাকে এটাকে। আচ্ছা, দেয়ার ফাংশন ইজ এ ট্র্যাপ সোলার এনার্জি অ্যান্ড অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য স্টার্চ অ্যান্ড সুগার ডিউরিং ফটোসিনথেসিস। তাহলে ম্যানুফ্যাকচার অফ স্টার্চ অ্যান্ড সুগার ডিউরিং ফটোসিনথেসিসের সময় এটা সুগার আর স্টার্চটা তৈরি করে। ক্লোরোপ্লাস্ট contain DNA and have the capacity to divide. ক্লোরোপ্লাস্ট কিন্তু ডিএনএ কন্টেন করে, তো এটা ডিভিশন নিজে নিজে করতে পারে। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ডিএনএ থাকে। আচ্ছা, সাম অফ দ্য পিপল এটাকে কিচেন বলে থাকে প্ল্যান্টের, কিন্তু এটা কিচেন হবে না, কারণ কিচেনে খাবার প্রডিউস হয় না, কিন্তু তোমার ক্লোরোপ্লাস্টে কিন্তু খাবার প্রডিউস হচ্ছে, ঠিক আছে, এখানে খাবার প্রসেস হয়, কিচেনে খাবার প্রসেস হয়, কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে খাবার প্রডিউস হচ্ছে। আচ্ছা, গ্রিন টার্নস ইন্টু রেড, অনেক সময় গ্রিন কালারটা রেড কালারে রূপান্তরিত হয়ে যায়। কিভাবে? তুমি দেখবে একটা টমেটো যখন কাঁচা থাকে, বা একটা গ্রিন চিলি, এটা যখন কাঁচা থাকে তখন এটা গ্রিন থাকে, কিন্তু যখন এটা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন এটা রেড হয়ে যায়। তাহলে কি হয়, এদের যে ক্লোরোফিলটা সেটা মাস্কড হয়ে যায়, ওটা ডিজেনারেট করে যায়, আর তখন ওটা রেড ক্যারোটিন দিয়ে ওটা মাস্কড হয়ে যায়, ঠিক আছে। এবার নন লিভিং এর মধ্যে বললাম গ্র্যানিউলস আর ভ্যাকুলস আছে। গ্র্যানিউলসগুলো কি করে, মেনলি ফুড কন্টেন করে, এগুলো স্মল পার্টিকেলসের মতো এখানে ওখানে কোষের মধ্যে ছড়িয়ে থাকে। আর ভ্যাকুলসে কি হয়, ভ্যাকুলসে হচ্ছে তোমার সেল স্যাপ, এটা অনেক বড় বড় থাকে মেনলি প্ল্যান্টের ক্ষেত্রে, এর মধ্যে জল থাকে, কিছু খাদ্য সঞ্চয় করা থাকে, এসব থাকে। ইন প্ল্যান্ট সেল ভ্যাকুলস আর ইউজুয়ালি কোয়াইট লার্জ অ্যান্ড লিকুইড উইথ দ্য কন্টেন্ট ইজ কল্ড সেল স্যাপ, ঠিক আছে। অ্যানিমেলের গুলো অনেক ছোট হয়, প্রমিনেন্ট হয় না, আর ফিউয়ার নাম্বার থাকে, খুব কম থাকে। এবার আসছে হচ্ছে নিউক্লিয়াসের মেন পার্ট হচ্ছে তিনটে। সেই মেন তিনটে পার্ট কি, নিউক্লিয়ার মেমব্রেন মানে বাইরের আবরণীটা, নিউক্লিওপ্লাজম মানে যেটা তোমার একটা ওই থকথকে পদার্থ যার মধ্যে কিনা ক্রোমাটিন ফাইবার্সগুলো থাকে, আর হচ্ছে নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের মধ্যে যে সেন্টার অংশটা, নিউক্লিয়ার যেটা সেন্টারে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াই। ডিউরিং সেল ডিভিশন দ্য ক্রোমাটিন ফাইবার্স বিকাম থিক অ্যান্ড রিবন লাইক, দিস ফাইবার্স আর কল্ড ক্রোমোজোম। ওই ক্রোমাটিন ফাইবার্সগুলো যখন সেল ডিভিশন হয় তখন মোটা হয়ে যায় ফিতের মতো, এবং যখনই সেটাকে ক্রোমোজোম বলা হয়। সেল ইন হুইচ নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট আর কল্ড প্রোক্যারিওটিক। যেসব সেলের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, সেটা হচ্ছে একটা প্রোক্যারিওটিক সেলস। So they have nuclear material called chromatin fibers which occur freely in the cytoplasm. Example হচ্ছে bacteria. Cells in which double nuclear membrane is present are called eukaryotic cell.
ঠিক আছে। এবার ইচ নিউক্লিয়াস অলসো হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান নিউক্লিয়াস ইন ইট, ঠিক আছে, এর মধ্যে একটা অন্ততপক্ষে একটা নিউক্লিওলাস থাকবে, একটা নিউক্লিয়াসের মধ্যে। সাম স্মল সেলস মে হ্যাভ মোর দ্যান ওয়ান নিউক্লিওলাস, দ্য নাম্বার অফ নিউক্লিওলি ইন দ্য সেল ইজ ফিক্সড, দ্য নিউক্লিওলাস পার্টিসিপেটস ইন প্রোটিন সিনথেসিস, নিউক্লিওলাস কী করে, প্রোটিন সিনথেসিসে পার্টিসিপেট করে। দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইজ ডেফিনিট ইন ইচ স্পিসিস, প্রত্যেকটা স্পিসিসে নাম্বার অফ ক্রোমোজোম ডেফিনিট থাকে। এভরি হিউম্যান বডি সেলে মাত্র 46টা মানে 23 জোড়া ক্রোমোজোমই থাকবে। ক্রোমোজোম নাম্বার এক একটা অ্যানিম্যালে এক এক রকমের হবে। যেমন তোমার এখানে কিছু কিছু বলা আছে, অ্যাসকারিস মানে হচ্ছে তোমার যে গোল ক্রিমি রাউন্ড ওয়ার্ম, ওগুলো হচ্ছে 2টো থাকে। গার্ডেন পি মানে হচ্ছে যেটা আমাদের এই বাগানে মটরশুঁটি হয় 14টা, অনিয়ন মানে পেঁয়াজে 16টা, মেইজে 20, হানিবিতে 32, এরকম করে করে অনেকগুলো লেখা আছে। দেখো লায়নে আছে 38, মাউজে 40, পটেটোতে 48, সিম্প্যান্সি 48, চিকেন 78, ডগ 78, সুগার কেনে 80, আর হচ্ছে তোমার ক্রে ফিশে 200, সাম ইনসেক্টসে আবার মোর দ্যান 1000ও থাকে। এবার কি বলছে, দ্য ক্রোমোজোম ক্যারি দ্য জেনেটিক ক্যারেক্টার, ক্রোমোজোমটাই কিন্তু জেনেটিক ক্যারেক্টারটাকে ক্যারি করছে ফ্রম দ্য প্যারেন্ট টু দ্য অফস্প্রিং, প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে এই ক্রোমোজোমটাই কিন্তু ক্যারিটা হচ্ছে। মানে তোমার যখন সেলটা তৈরি হলো, যে এগ সেলটা হলো, ওতে কিন্তু 46 যে ক্রোমোজোমটা এলো ক্রোমোজোম নাম্বার, তার মধ্যে 23 আসছে হচ্ছে ফাদার থেকে, 23 আসছে হচ্ছে মাদার থেকে। তার মানে কি তোমার ফাদার আর মাদার দুজনের বৈশিষ্ট্যটাই তোমার ওই সেলটার মধ্যে চলে এলো, এগ সেলের মধ্যে চলে এলো, এবং ওইটাই তোমার কন্টিনিউ হবে তোমার গোটা জেনারেশন, তুমি যতদিন বেঁচে থাকবে ওইটাই থাকবে, ওর থেকে বেশিও হয়ে যাবে না, ওর থেকে কমও হয়ে যাবে না, ঠিক আছে। আবার তাহলে এইটা একটা গেল। এবার ক্রোমোজোম আর মেড আপ অফ ক্রোমাটিন হুইচ ইজ কম্পোজড অফ হেরিডিটারি ইউনিটস কল জিনস। এবার ক্রোমাটিন, ক্রোমোজোমটা কী দিয়ে তৈরি হচ্ছে, ক্রোমাটিন দিয়ে। ক্রোমাটিনটা আবার কী দিয়ে তৈরি হচ্ছে, জিনস দিয়ে। জিন আর মেড আপ অফ কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার কল ডিএনএ, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, এইটা দিয়েই তৈরি হচ্ছে তোমার ক্রোমোজোমটা। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে ডিএনএ থেকেই ক্রোমোজোমটা অবধি পৌঁছাচ্ছে। এবার ডিএনএটা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর ডিএনএর ক্যারেক্টারিস্টিকটা আলাদা রকমের হয়। যেমন তোমার আঙুলের ছাপ অন্য কারোর আঙুলের ছাপের সঙ্গে মিলবে না, সেরকমভাবে ডিএনএও ফিঙ্গার প্রিন্টিং হিসেবে ব্যবহার করা হয়। মানে কি, তোমার ডিএনএ অন্যজনের ডিএনএ স্ট্রাকচারের সাথে মিলবে না। এবার ম্যাক্সিমাম কী হবে, তোমার বাবা মায়ের থেকেও কিন্তু তোমার ডিএনএটা একটু হলেও আলাদা হবে, কিন্তু কখন মিলবে, 90%-এর বেশি মিলে যায় প্যারেন্টসদের সঙ্গে অফস্প্রিংদের ডিএনএটা, ঠিক আছে। এইভাবে শনাক্তকরণ করা হয় কার বাচ্চাকে, এরকমভাবে শনাক্তকরণ করা যেতে পারে যখন দরকার হবে। যেমন এখানে আমি তোমাকে একটা উদাহরণ বলবো, তার আগে দেখো, লাইক দ্য ফিঙ্গারপ্রিন্ট দ্য ডিএনএ প্যাটার্ন হেল্পস ইন অ্যাসার্টেনিং দ্য আইডেন্টিটি অফ এ পার্সন অ্যান্ড হেন্স দ্য টার্ম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। দিস টেকনিক ক্যান ইভেন টেস্টিফাই দ্য প্যারেন্টেজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এবার কি বলছে দেখো, ইন এ ওমেন মার্ডার কেস অফ দিল্লি ইন জুলাই 1995, দ্য ডিএনএ ফর্ম হার আনআইডেন্টিফাইবেল চার ডেড বডি, মানে ওর বডিটাকে কিন্তু মানে বোঝা যায়নি যে ওর বডিটা কি, মানে ওটা কার বডি সেটা দেখে চিনতে পারা যায়নি। এটা কিভাবে ম্যাচ করানো হয়েছিল, ওয়াজ ম্যাচড উইথ দ্য ডিএনএ ফ্রম দ্য বডি সেলস অফ আর পেরেন্টস। ওদের বাবার মায়ের যে বডি সেলের সঙ্গে ডিএনএটাকে ম্যাচ করিয়ে কনফার্ম করা গেছিলো যে ওইটা হচ্ছে ওই বডি। তাই ওই ওর বাচ্চাটাকে বোঝা গেছিলো যে এই ওমেনটা হচ্ছে এদের ছেলে মেয়ে, এইভাবে এটা আইডেন্টিফাই করা গেছিলো। দ্যাট ওয়াজ অনলি ওয়ান দ্য আর্লিয়েস্ট কেসেস, এটা প্রথম কেস হয়েছিল, এরপর অনেক অনেক কেস পেয়েছে ওইটা দিয়ে। বলছে জিনস অ্যান্ড নট দ্য নাম্বার অফ দ্য ক্রোমোজোমস ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্পিসিস। বলছে জিন্সটা ক্যারেক্টারিস্টিকটাকে মানে কোন জিন্সটাই তোমার ক্যারেক্টারটাকে সার্টিফাই করছে। কোনো জিনে কটা নাম্বার অফ ক্রোমোজোম আছে সেটা কিন্তু তোমার বডির সঙ্গে, তোমার ক্যারেক্টারের সঙ্গে মিলছে না। কারণ একটা লায়নের বডিতে যতগুলো ক্রোমোজোম আছে ততগুলোই কিন্তু লায়ন আর টাইগার অ্যান্ড দোজ ক্যাট অল হ্যাভ 38 ক্রোমোজোম, কিন্তু তোমার ক্যাটের ক্যারেক্টার আর লায়নের ক্যারেক্টার কিন্তু সেম নয়, ঠিক আছে। দে লুক ডিফারেন্ট ডিউ টু দেয়ার ডিফারেন্ট জিনস লোকেটেড অন দিস ক্রোমোজোম। বিভিন্ন জিনগুলো যেগুলো লোকেটেড আছে ক্রোমোজোমের মধ্যে সেগুলো কিন্তু আলাদা আলাদা আছে বলে ওদেরকে আলাদা করা যায়। উই ক্যান রিভাইজ, আচ্ছা এখানে রিভাইজ করা হচ্ছে তোমার যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম মেন ক্যারেক্টারগুলো আর ফাংশনসগুলো, এখানে তুমি এগুলো ভালো করে দেখে নেবে। একই জিনিস বলা আছে, কোনো আদর কিছু বলা নেই, সমস্তটাই আমি এখানে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে।
এগুলো দেখো সব বলা আছে। এরপর কি বলছে, এরপরে আছে হচ্ছে প্ল্যান্ট আর অ্যানিমেল সেলের মধ্যে পার্থক্য। প্ল্যান্ট আর অ্যানিমেল সেলের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটাই, প্ল্যান্ট সেলে তোমার সেল ওয়াল থাকে না, অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে। প্ল্যান্ট সেলে প্লাস্টিড থাকে, প্ল্যান্ট সেলে প্লাস্টিড থাকে, অ্যানিমাল সেলে প্লাস্টিড থাকে না। প্ল্যান্ট সেলে তোমার ইয়ে থাকে না, কি বলে, ভ্যাকুয়ালগুলো অনেকটা বড় হয় এবং অনেক বেশি বেশি থাকে অনেক, আর কিন্তু এদের ভ্যাকুয়ালটা খুব একটা বেশি প্রমিনেন্টও হয় না, আর এদের বেশি পরিমাণে থাকেও না। আর এদের হচ্ছে তোমার সেন্ট্রোজোম থাকে না প্ল্যান্ট সেলে, অ্যানিমাল সেলে সেন্ট্রোজোম থাকে। আর সেরকম কিছু নেই, তাও দেখে নাও ওখানে কি কি আছে। আচ্ছা, ডেফিনিট সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, এখানে হচ্ছে নো সেল ওয়াল, centrosome is not present, centrosome is present, vacuole prominent, one or more vacuole if any are small and temporary concerned with excretion of secretion, usually contain plastid, do not contain plastid, usually larger with distinct outline, usually smaller with less distinct outline। এগুলো খুব একটা বেশি ইয়ে নয়, এইটাই হচ্ছে, এগুলো হচ্ছে মেন ডিফারেন্স। সাইটোপ্লাজম নট সো ডেন্স, সাইটোপ্লাজম ডেন্সার অ্যান্ড মোর গ্র্যানুলার, only a thin lining of cytoplasm mostly pushed to the periphery, আর cytoplasm fills almost the entire cell। ঠিক আছে, যেহেতু এদের ভ্যাকুয়ালটা বেশি থাকে সেই জন্য পেরিফেরিতে সাইটোপ্লাজমটা থাকে, আর এদের যেহেতু ভ্যাকুয়ালটা থাকে না সেই জন্য এদের পেরিফেরিতে সাইটোপ্লাজম, এটা পেরিফেরিতে নয়, গোটা স্ট্রাকচারটার মধ্যে সাইটোপ্লাজমটা থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের কি বলছে দেখো, বায়োলজিস্ট হ্যাভ বিন ইউজিং দ্য টার্ম প্রোটোপ্লাজম এই ফর এ লং টাইম, বাই দ্যাট দিস দে মেন লিভিং সাবস্টেন্স ইন অ্যান অর্গানিজম। এটা হচ্ছে লিভিং সাবস্টেন্স, একটা অর্গানিজমের মধ্যে একটা লিভিং সাবস্টেন্স, মানে কি সেলের মধ্যে যে লিভিং জিনিসগুলো আছে সেগুলোই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। এবার হচ্ছে দ্য লিভিং সাবস্টেন্স অর দ্য প্রোটোপ্লাজম ইজ কন্টেন্ট ইন দ্য সেলস, দ্য প্রোটোপ্লাজম হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ এ ট্রান্সলুসেন্ট ফ্লুইড। এটা ট্রান্সলুসেন্ট ফ্লুইড বলা হচ্ছে, কখনো কখনো এটা ওয়াটারি, কখনো কখনো কালারলেস, কখনো গ্রেইস বা ব্রাউনিশ হতে পারে। এবার কি বলছে, দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ প্রোটোপ্লাজম ইজ ভেরি কমপ্লেক্স। কেমিক্যাল কম্পোজিশন যেটা প্রোটোপ্লাজমের মধ্যে থাকে সেটা হচ্ছে ভেরি কমপ্লেক্স। এর খুব লিটিল অ্যামাউন্টে আমরা বুঝতে পারি, ইট ইজ ভেরিয়াস লিটিল ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার। এটা ভ্যারি করে, ইট ভ্যারিজ এ লিটিল ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার, একটা সেল থেকে অন্য সেল, এটা অনেকটাই ভ্যারি করে। অলদো দ্য কমন এলিমেন্ট ইনক্লুড ইন দ্য কম্পোজিশন অফ প্রোটোপ্লাজম সাচ এস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আয়রন অ্যান্ড ফসফরাস আর দ্য সেম ইন দ্য সেলস। These elements are in the form of specific compounds such as water, protein, carbohydrate, fats and mineral salt। এগুলো সব এর মধ্যে থাকে, যেগুলো এগুলো সব তৈরিও করছে। However, it is also true to say that it is impossible to make an accurate chemical analysis। কেন কি, এটা যখনই তুমি সেলটা তুমি বাইরে নিয়ে আসবে তখন এটা স্কুইজ করে যায়, সিজ করে যায়, সেই জন্য এটা না পুরো পরিষ্কারভাবে প্রোটোপ্লাজমটার আইডেন্টিফাই করা বা কী কী কেমিক্যাল কম্পাউন্ড আছে এর মধ্যে সেটা এখনো অবধি সম্ভব হয়নি। আচ্ছা, এবার বলছে নাও টু ডিফাইন সেল। The cell is basic structural building block of living organism consisting of protoplasm enclosed by cell membrane with an additional cell wall in plant cell and having a nuclear membrane or without it। কি বলছে, একটা সেল কি রকম জিনিস, যেটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক অফ লিভিং অর্গানিজম, একটা লিভিং অর্গানিজম একটা বিল্ডিং ব্লক, যেটা কি হয় প্রোটোপ্লাজম দিয়ে প্রোটোপ্লাজম থাকে যেটার মধ্যে, যেটা কিনা এনক্লোজ থাকে একটা সেল মেমব্রেন দিয়ে, আবার মাঝে মধ্যে এটা এনক্লোজ থাকে একটা সেল ওয়াল দিয়েও থাকে সেল মেমব্রেনের সাথে, আবার নাও থাকতে পারে, আবার নিউক্লিয়ার মেমব্রেনও থাকে এর মধ্যে, হ্যাভিং এ নিউক্লিয়ার মেমব্রেন অর উইদাউট ইট, মানে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, আর হচ্ছে তোমার ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে পার্থক্য বলেছে। এবারে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে একটা পার্থক্য তোমার যখন নিউক্লিয়াসটা পড়াচ্ছিলাম তখনই বললাম, প্রোক্যারিওটিকের নিউক্লিয়াসটা তোমার মেমব্রেন দ্বারা এনক্লোজ থাকে না, কিন্তু ইউক্যারিওটিকে মেমব্রেন দ্বারা এনক্লোজ থাকে। তো এখানে পরিষ্কার করে দেখো, নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস উইথ এ নিউক্লিয়ার মেমব্রেন ইউক্যারিওটিক সেলে। এ সিঙ্গেল লেন্থ অফ নিউক্লিক অ্যাসিড, এখানে সেভারাল লেন্থ অফ জেনেটিক মেটেরিয়াল থাকে কন্টেনিং ডিএনএ উন্ড অ্যারাউন্ড সার্টেন প্রোটিনস। ডিএনএটাকে আবার কিছু প্রোটিন সেটাকে চারিদিকে ঘিরে থাকে। স্মল রাইবোজোম থাকে, লার্জার রাইবোজোম থাকে। নো আদার সেল অর্গানেলে, আর কোনো সেল অর্গানেলে থাকে না। সেভারাল অর্গানেল লাইক মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ক্লোরোপ্লাস্ট এক্সেট্রা। এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি এগুলো, আর এক্সাম্পল হচ্ছে এখানে ইউগ্লিনা, অ্যামিবা, অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস হচ্ছে তোমার ইউক্যারিওটিক।
আচ্ছা, ইউক্যারিওটিকে এখানে তোমার ডিফারেন্সটা বুঝিয়ে মিনিং। ইউ হচ্ছে ট্রু কমপ্লিট, আর ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস, মানে যেখানে হচ্ছে তোমার ট্রু নিউক্লিয়াসটা থাকছে সেটাই হচ্ছে ইউক্যারিওটিক, আর যেখানে ট্রু নিউক্লিয়াস থাকছে না সেটাই হচ্ছে তোমার প্রোক্যারিওটিক। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি। লিভিং অর্গানিজমে যে যে অ্যাক্টিভিটিগুলো হয়, সেলগুলো যে যে অ্যাক্টিভিটিগুলো করে, কোন কোন ক্ষেত্রে কী কী অ্যাক্টিভিটি করে এখানে বোঝানো হচ্ছে। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে, প্রথমেই বলে দিয়েছিলাম। এটা যেহেতু ফাংশনাল ইউনিটও হচ্ছে তোমার স্ট্রাকচারাল ইউনিটের সঙ্গে ফাংশনাল ইউনিট, এতক্ষণ ধরে আমরা স্ট্রাকচারের কথাগুলো বললাম, এবার ফাংশনটা বলবো কীরকমভাবে এরা ফাংশন করে। অল অর্গানিজম গ্রো ডিউ টু দ্য গ্রোথ ইন সাইজ অ্যান্ড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস, সাচ গ্রোথ ইজ দ্য প্রোডাকশন অফ মোর বডি সাবস্টেন্স অ্যান্ড সেল সাবস্টেন্স। যখন আমরা বাড়তে থাকি সেলগুলোয় বেশি বেশি করে ডিভিশন হয়, একটা বয়সের পর সেলের ডিভিশনের হারটা, গ্রোথ সেলের ডিভিশনের হারটা কমে যায়, তখন আমাদের আর বাড়টা হয় না। ঠিক আছে, তুমি একটা বয়স অবধি লম্বা হবে, তারপর আর লম্বা হবে না, তো সেটাকেই বলা হচ্ছে এখানে। এরপরে আছে হচ্ছে তোমার রিপেয়ার। যখন তোমার কোনো জায়গা কেটে যায় তখন সেখানে দেখবে সঙ্গে সঙ্গে চামড়াটা হয় না, কিন্তু কেটে যাওয়ার পরে কিছুদিন পর সেই জায়গাটাতে কিন্তু হিল হয় এবং তারপরে তার চামড়াটা হয়। সেটা রিপেয়ার করাটা হচ্ছে তোমার সেলেরই কাজ, সেল ডিভিশনের জন্যই ওইটা ঘটে। মুভমেন্ট, তুমি কোথাও থেকে কোথাও যাতায়াত করবে, সেটা কিন্তু তোমার মাসেল সেলের কন্ট্রাকশনের জন্য ঘটে। যেমন অ্যানিমাল ওয়াক, রান, জাম্প, সুইম অর ফ্লাই উইথ দ্য হেল্প অফ মাসেলস উইচ মুভ দ্য বোনস। ইভেন দো ফ্লো অফ ব্লাড ইন blood vessels and the passage of the food in the gut are the result of the muscle cell contraction. ঠিক আছে, মাসেল সেলের কন্ট্রাকশনের জন্য এটা হচ্ছে। feathers which help the birds to fly are also the products of cells. ড্রপিং লিভস, এই যে লিভসগুলোতে লজ্জাপতি গাছ যেমন তুমি হাত দিলেও সঙ্গে সঙ্গে বুঝে যায়, আবার হাতটা সরিয়ে নিলেও খুলে যায়, এই যে এই জিনিসটা, এটাও কিন্তু ওর সেন্সিটিভ যে সেলসগুলো থাকে সেই সেলসগুলোর জন্যই হচ্ছে। ঠিক আছে, আবার বলছে ইন প্ল্যান্টস দ্য বেন্ডিং মুভমেন্ট অফ রুটসটা যখন মুড়ে যায়, জলের দিকে চলে যায় এই জিনিসটা। আবার তোমার স্টেমটা লাইটের দিকে যে মুভমেন্টটা হয়, এটাও কিন্তু তোমার সেলের অ্যাক্টিভিটির জন্যই ঘটছে। ক্লোজিং স্টোমাটা অফ লিভস, যেটা তোমার সেলটা যখন সেলের স্ট্রাকচারটা যখন পড়লাম তখনই বলেছি, স্টোমাটা যখন জল বের করা দরকার হয় তখন ওটা খুলে যায়, আবার যখন জলটা বের করা দরকার হয় না তখন ওটা বুজে যায়। এটাও কিন্তু একটা মুভমেন্ট, এটাও কিন্তু সেলের মাধ্যমেই ঘটছে। এবার ফিডিং অ্যান্ড নিউট্রিশন। ফিডিংয়ের মধ্যে তুমি নিজে খাবার যখন খাচ্ছ তখনই তুমি বুঝতে পারবে। দেখো, যখন তুমি খাবার খাও তখন তুমি টেস্টটা, যে জিভটা দিয়ে পাও, জিভের মধ্যে সেন্সরি সেলগুলো দিয়ে তুমি টেস্ট পাও, তারপর তুমি সেই জিনিসটাকে চেবাও, যেটা দিয়ে সেগুলো হচ্ছে তোমার এইখানের জ লাইনের যে তোমার মাসেলসগুলো আছে সেগুলোর তোমার ওঠানামার জন্য, এগুলোর জন্যই হচ্ছে কিন্তু তুমি চেবাতে পারছো। তারপর সেটা তোমার ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমে কি হচ্ছে, এখানে এনজাইম সিক্রেট হচ্ছে, দিয়ে তার মধ্যে ওটা ডাইজেস্ট হচ্ছে। ডাইজেস্ট হলেও হলো না, তারপর সেটা সেই খাবারটাকে স্টোর করতে হবে। সেই স্টোর করার জন্য ইন্টেস্টাইনের মধ্যে তার যে সেলগুলো থাকে সেগুলো সেই খাবারটাকে স্টোর করে। ঠিক আছে, এবার যে এক্সট্রা ফুডটা হলো সেটাকে ইন্টেস্টাইনের মধ্যে সেটা অ্যাবজর্ব হয়, তারপরে যে এক্সট্রা ফুডটা হয় সেটা তোমার ফ্যাট সেলের মধ্যে স্টোর করে, আর কিছু কিছু আবার তোমার বেরিয়ে যায়, হচ্ছে যে এক্সট্রা যে ম্যাক্সিমাম যেটা তোমার বেরিয়ে যায়, সেটা এক্সট্রা যে খাবারটা থাকে সেটা আবার বেরিয়েও যায়, সেটাও কিন্তু সেলের মাধ্যমেই ঘটছে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, সেন্সরি সেলস অন দ্য টাংস টেস্ট দ্য ফুড অ্যান্ড দ্য মাসেল সেল অফ দ্য জজ and of the tongue help in chewing and swelling. The cells of the digestive glands secrete enzyme to digest food. The cells of the inner lining of the intestine absorb digested food, and extra food is stored as fat in fat cells and as glycogen in liver cell. Circulation of blood, movement of the and movement of other fluids in the body are through forces set up by construction of muscle cell of the heart or other parts. এই হার্টের যে সেলগুলো তোমার মাসেল সেলগুলো যখন তোমার কন্ট্রাকশন হচ্ছে আবার খুলে যাচ্ছে, তখনই কিন্তু ওই ব্লাডটা সারা বডিতে পাম্প হচ্ছে এবং সারা বডির মধ্যে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, রেসপিরেটরি গ্যাসেস ট্রান্সপোর্টেড, লাংসের মধ্যে যে অক্সিজেন ফক্সিজেন সব ঢুকছে হচ্ছে তোমার সেলের মাধ্যমে। এরপর বলছে দ্য বডি প্রোটেক্টস ইটসেলফ ডিজিজ জার্ম সার্টেন ইটো। ডাব্লিউবিসি যে থাকে ওটা মানে ব্লাডের মধ্যে যে ডাব্লিউবিসি থাকে সে কিন্তু জার্মসগুলোকে আর মারে কিভাবে, অ্যান্টিবডি অ্যান্টিটক্সিন এগুলো সব তৈরি করে ও কিন্তু বডিকে প্রোটেক্ট করে বাইরে থেকে। এবার বলছে আমরা যে এবার আমাদের যে পাঁচ ইন্দ্রিয় বা পাঁচটা যে সেন্স অর্গান আছে সেগুলোর যে কাজগুলো, সি, হিয়ার, স্মেল, টেস্ট অর
ক্লোরোফিল, এগুলো কিন্তু সবকটাই এক একটা সেলের মাধ্যমে হয়, ঠিক আছে? ওগুলোর জন্য আলাদা আলাদা সেল আছে, সেগুলো কিন্তু এই কাজগুলো করে। আচ্ছা, উই মেনটেন আওয়ার হিট by cellular activity and then cool it when hot, it's sweating from the skin gland cells. স্কিনের যে গ্ল্যান্ড সেলসগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যখন গরম লাগে তখন ঘাম বেরিয়ে আসে, এবং ঘাম বেরিয়ে এসে আমাদের বডিটাকে ঠান্ডা করে। আবার অল অর্গানিজম প্রডিউস দেয়ার ইয়ং ওয়ান্স, যে মানে সমস্ত অর্গানিজমই তাদের বাচ্চা তৈরি হয়, মানে সন্তান সৃষ্টি হয়। সেটা কিভাবে হয়? এগ সেলের মাধ্যমে, সেটাও একটা সেল। সেটা তোমার or the seeds in the plants through the activity of cells, ঠিক আছে? in plants absorption of water and nutrient is through root cells. root cell দিয়ে আমরা জলটাকে শোষণ করি, নিউট্রিয়েন্টসটাকে মাটির তলা থেকে শোষণ করে নিয়ে আসে। স্টেম সেল দিয়ে সেটা গোটা বডিতে কন্ডাক্ট হয়ে যায়। আর ওয়াটার টু ডিফারেন্ট পার্টস অফ দ্য প্ল্যান্ট, ঠিক আছে? লাইট ইজ ট্র্যাপড বাই দ্য গ্রিন লিফ সেলস টু প্রডিউস ফুড। আবার কি বলছে? ফ্লাওয়ার অ্যাট্রাক্ট ইনসেক্ট বাই দেয়ার কালার কন্টেন্ট ইন দ্য পেটাল সেলস অর বাই নেকটার সিক্রেটেড বাই দ্য সেলস। এরা কি গন্ধ, যে নেকটার সিক্রেটেড যেগুলো সেলস দিয়ে সিক্রেট হয় নেকটার, সেইটা দিয়েও ফ্লাওয়ারগুলো অ্যাট্রাক্ট করে ইয়েদেরকে, পাখিদেরকে। দ্য ম্যাঙ্গো সিড প্রডিউস এ ম্যাঙ্গো প্ল্যান্ট অ্যান্ড হেন্স এগ প্রডিউসেস এ হেন, অ্যান্ড সিমিলারলি দ্য ট্রান্সমিশন অফ প্যারেন্টাল ফিচার্স টু দ্য ইয়ং ওয়ান্স ইজ অলসো ডিপেন্ডেন্ট অন হোয়াট জার্ম সেলস ক্যারি উইথ দেম। মানে কি, এগুলো সবকটাই কিন্তু ওদের ইনহেরিয়েন্টের মাধ্যমে আমাদের কাছে আসছে, ওদের ইয়ং সেলগুলো থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? দেয়ার ইজ নট এ সিঙ্গল অ্যাক্টিভিটি ইন দ্য বডি অফ অ্যান অর্গানিজম হুইচ ইজ নট ক্যারিড আউট বাই দ্য সেলস, বাট সেলস অফকোর্স আর স্পেশালাইজড ফর পার্টিকুলার ফাংশন। সেলসগুলো প্রত্যেকটা স্পেশালাইজড হচ্ছে এক একটা পার্টিকুলার ফাংশন করার জন্য। এরপরে এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি নিজে নিজেই করতে পারবে। দেখো, এগুলো প্রত্যেকটাই সবকটা তুমি আগে নিজে নিজে করবে, দিয়ে যেগুলো সমস্যা হবে সেগুলো আমাকে বলবে, হ্যাঁ? আর হচ্ছে এখানে যে শর্ট অ্যান্সার টাইপগুলো আছে সেগুলোও তুমি নিজে নিজে করার চেষ্টা করবে। প্রোটোপ্লাজম কেন অ্যানালাইজ করা যায়নি? কারণ এগুলো সিজড আউট হয়ে যায় যখন এটা বডি থেকে বের করে, মানে ইয়ে থেকে বের করে নিয়ে আসা হয়, সেটা বলবে। ডিফারেন্ট বিটুইন অর্গান আর অর্গানেলে বলেছি, অর্গান হচ্ছে বডির এক একটা পার্ট, অর্গানেলে হচ্ছে সেলের এক একটা পার্ট, ঠিক আছে? এইগুলো বলবে। এবার ডু ইউ থিঙ্ক সেলস অফ অ্যান এলিফ্যান্ট উড বি লার্জার দ্যান দ্য সেলস অফ র্যাট? এটা নয় যে এলিফ্যান্টের সেল র্যাটের থেকে লার্জারই হতে হবে, এর কোনো মানে নেই। প্রত্যেকটা সেল তার নিজের নিজের কাজগুলো করে থাকে, ফাংশন অনুযায়ী তাদের স্ট্রাকচারটা ডিপেন্ড করে, ঠিক আছে? এবার হচ্ছে ডিফারেন্ট বিটুইন দ্য ফলোইং পেয়ার্স অ্যান্ড প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য পারবে, নিউক্লিয়ার লাসের মধ্যে পার্থক্য পারবে, সেন্ট্রোজোম অ্যান্ড ক্রোমোজোমের মধ্যে তুমি পার্থক্য পারবে। এবার হচ্ছে মেনশন 3 ফিচার্স ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেলস অ্যান্ড 1 ফাউন্ড অনলি ইন অ্যানিমাল সেলস। বলছে তুমি যেগুলো শুধুমাত্র প্ল্যান্ট সেলেই পাচ্ছ আর কিন্তু অ্যানিমাল সেলে পাচ্ছ না, এরকম কিছু কিছু বলো। যেমন ওই ফটোসিনথেসিস করতে পারে, ফিচার্স বলেছে, তো তুমি প্লাস্টিক থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, এইসবগুলো বলবে। ফটোসিনথেসিস করতে পারে এইটা বলবে, এইসব জিনিসগুলো বলে দেবে, ঠিক আছে? হোয়ার আছে জেনারেল অ্যান্ড স্মল সাইজ, এটা পরিষ্কার করে এখানে দেখো লেখা আছে স্মল সাইজ কেন। এই যে স্মল সাইজের কী কী বেনিফিট লেখা আছে, প্রথমে লিখবে এই জিনিসটা, এই দুটো পার্ট লিখবে, দিয়ে এর বেনিফিটসগুলোও লিখে দেবে, ঠিক আছে? নাম্বার ওয়াইজ এটা ভ্যারি করবে। এবার লং অ্যান্সার টাইপ, হোয়াট ইজ সেল থিওরি? সেল থিওরি লেখা আছে, যেটুকু লেখা আছে 3টে পয়েন্ট আউট করা আছে, ওই 3টেই লিখবে। হু প্রোপাউন্ড দেম, সেটা নামগুলো লিখবে। মেনশন এনি 3 ডিফারেন্স বিটুইন লিভিং সেলস অ্যান্ড ব্রিক ইন ওয়াল। লিভিং সেলস আর ব্রিক ইন ওয়ালের মধ্যে কি পার্থক্য হবে? লিভিং সেলসের মেন ব্যাপারটা হচ্ছে এটা মেমব্রেন বাউন্ড একটা জিনিস থাকে, ব্রিকে কখনো মেমব্রেন থাকে না, ঠিক আছে? লিভিং সেলসটা অবভিয়াসলি এটা একটা লিভিং, এর মধ্যে অনেক কেমিক্যাল রিয়াকশনস হয়, এর মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশনস হয় না, ঠিক আছে? আর হচ্ছে এটা গ্রো করতে পারে, এটা গ্রো করতে পারে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে তুমি লিখবে। এবার এগুলো তুমি একটু নিজে নিজে দেখে দেখে লিখো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে মেজর ফাংশনগুলো, ওই যেটা চার্ট আছে সেই চার্ট থেকে দেখে দেখে লিখবে, তাহলে এটা সুবিধা হবে, ঠিক আছে? আর বলছে লিস্ট এনি 6 ফিচার্স ফাউন্ড বোথ ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস। সেগুলো তো সবকটাই ম্যাক্সিমামটাই তোমার মিল আছে, অমিলটাই খুব কম আছে, সেইগুলো তুমি দেখে দেখে লিখে এগুলো পাঠাবে, ঠিক আছে? আজকে তাহলে এখানে শেষ করলে পরের দিন আমি পরের চ্যাপ্টারটা পড়াবো।